এই মেয়ে, তোমার সাহস কি করে হলো আমার হিমাদ্রর গায়ে হাত তোলার? এই বলে মিলি সুদেষ্ণার ডান হাতটা চেপে ধরল। এটা কি ধরনের ব্যবহার মিলি? ছাড় ওকে। তুই কি বলছিস হিমাদ্র? ও কিভাবে করলো এটা? আই সেড লিভ হার। হিমাদ্রর গর্জনে কেঁপে উঠল সবাই। মিলি ছেড়ে দিল সুদেষ্ণার হাত। সুদেষ্ণার দিকে অগ্নি চোখে তাকিয়ে স্থান ত্যাগ করলো। হিমাদ্র একটা ছেলেকে ইশারায় কাছে ডাকলো। ছেলেটা এসেই হিমাদ্রর পা ধরে বসে পড়ল। ভিড় জমল সেই স্থানে। সবাই গোল করে ঘিরে রেখেছে তাদের। সুদেষ্ণা মাথা নিচু করে চোখের জল ফেলছে। কিছুটা দূরে হিমাদ্র দাঁড়িয়ে আছে। আজকে চন্দননগরের মেরির মাঠে সোশ্যাল হচ্ছে। চন্দননগর ডুপ্লেক্স কলেজের ছাত্র সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয়েছে। স্নিগ্ধজিৎ ভৌমিক আর জ্যোতি শর্মা এই অনুষ্ঠানের প্রধান অতিথি। এছাড়া কয়েকটা মিউজিক ব্যান্ড গ্রুপও এসেছে। বেশ ভিড় হয়েছে মাঠে। ভিড় দেখে বোঝাই যাচ্ছে কলেজে স্টুডেন্ট ছাড়াও বাইরের ছেলেমেয়েরা উপস্থিত আছে। মাঠে অনেক বড় স্টেজ করা হয়েছে। লাইটিংও বেশ ভালোই। মাঠের বাইরে পুলিশ ফোর্স দেওয়া। তারা পাস নিয়ে তবেই ঢুকতে দিচ্ছে। স্টেজের ডান দিকে বেশ জায়গা নিয়ে ঘেরা হয়েছে। ওই দিকে সব মেয়েরা দাঁড়িয়ে আছে। স্টেজের বাঁ দিকের ঘেরা জায়গায় ছেলেরা দাঁড়িয়ে আছে। মাঝখান দিয়ে ভিআইপি গেট করা হয়েছে। ওইটা ভলেন্টিয়ার্সদের জন্য। ঘেরা জায়গা বাদেও পেছনে বেশ জায়গা আছে। ওখানে অনেকেই দাঁড়িয়ে আছে। মাঠের এক সাইডে বিভিন্ন খাবারের স্টল বসেছে। সেখানেও প্রচুর ভিড়। মোট কথা মাঠে পা রাখার জায়গা নেই। যত রাত বাড়ছে তত ভিড়ও বাড়ছে। দীর্ঘ 4 বছর পর চন্দননগর কলেজে সোশ্যাল হচ্ছে, ভিড় তো হবেই। তাছাড়া প্রাক্তন ছাত্রছাত্রীরা উপস্থিত। সুদেষ্ণা প্রথম বর্ষের ছাত্রী। এই কয় মাস হলো এই কলেজে পড়ছে। সুদেষ্ণার কোনো বন্ধু নেই তেমন, স্নিগ্ধা আর অনু বাদে। ওরা তিনজনেই প্রথম বর্ষের ম্যাথ ডিপার্টমেন্টের স্টুডেন্ট। তো সুদেষ্ণার সোশ্যালে আসার কোনো ইচ্ছা ছিল না। সুদেষ্ণার এত ভিড় পছন্দ নয়। সে বরাবরই নিরিবিলি স্থান পছন্দ করে। তাছাড়া সুদেষ্ণা বাকিদের মতো গানের তালে তালে কোমর তোলাতে পারে না। তার জন্যই সোশ্যালে আসছিল না। ওরা দুজন জোর করেই এনেছে। তারা তিনজনে একসাথে ছিল। তারপর দুজনে নাচতে নাচতে কোথায় চলে গেছে। মানুষ এত পাগলের মতো নাচতে পারে, এই দুজনকে না দেখলে সুদেষ্ণা জানতেই পারত না। সুদেষ্ণা খোঁজার চেষ্টা করেছে, তবে খোঁজে না পাওয়ায় সুদেষ্ণা বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয়। কারণ সুদেষ্ণা প্রচুর বিরক্ত হচ্ছিল। সুদেষ্ণা ঘেরা স্থান থেকে বেরিয়ে এলো। তারপর আর একবার পেছনে খুঁজলো। ওই তো পেয়েছে দুটো মাতালকে। স্টেজে কলেজের সিনিয়ররা নাচ করছে আর নিচে স্টুডেন্টরা। ওই স্টুডেন্টদের মধ্যে সুদেষ্ণার 2 পাগলও আছে। তারা সোয়েটার খুলে হাওয়ায় উড়িয়ে নাচছে। সুদেষ্ণা এদের দেখে বেশ বিরক্ত হলো। এদের ফোনও করা যাবে না। দুজনেই ফোন সাইলেন্ট করে রেখেছে। সুদেষ্ণা ওদের কাছে এগিয়ে যাবে ভাবল, তখনই পেছন থেকে ধাক্কা এলো। সুদেষ্ণা পেছনে তাকালো। কয়েকটা ছেলে নাচছে দল বেঁধে। সুদেষ্ণা ভাবল ভুল করে লেগেছে। তারপর সামনে ফিরে যখনই যাওয়ার জন্য পা বাড়িয়েছে, পেছন থেকে একটা হাত সুদেষ্ণার জামার উপর দিয়ে পেট ছুঁয়ে দিল। অমনি সুদেষ্ণা পেছনে ঘুরে এক চড় বসিয়েছে, যেটা হিমাদ্রর গালে পড়েছে। মুহূর্তের মধ্যে পরিবেশ ঠান্ডা হয়ে গেল। গান বন্ধ হয়ে গেল। স্টেজের নাচ থেমে গেছে। শুধু থেমে থাকেনি সুদেষ্ণা। সে বেশ রাগী গলায় বলল, বাড়িতে মা বোন নেই? হ্যাঁ, বেয়াদব ছেলে। হিমাদ্র শান্ত দৃষ্টিতে সুদেষ্ণার দিকে তাকিয়ে এগিয়ে এলো। গিয়ে সুদেষ্ণার পাশে দাঁড়ানো ছেলেটাকে এক চড় মারল। ছেলেটা মুহূর্তে মাথা নিচু করে হিমাদ্রকে বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দাও হিমাদ্রু ভাই, আর এমন ভুল হবে না। সুদেষ্ণা ছেলেটার কথা শুনে বিস্ফোরিত নয়নে হিমাদ্রর দিকে তাকালো। তারপর সুদেষ্ণা নিজের ভুল বুঝতে পেরে মাথা নিচু করে নিল। এর মধ্যে মিলি এসে সুদেষ্ণার ওপর রাগ ঝাড়তে লাগলো। মিলি মাঠের বাইরে ছিল, খবর পেয়েই ছুটে এসেছে। অবশ্য খবর পাওয়ারই কথা, কারণ এই খবর হাওয়ার বেগে ছড়িয়ে পড়ল পুরো কলেজের স্টুডেন্টদের মধ্যে। মিলি হিমাদ্রর ছোটবেলার বন্ধু। হিমাদ্রকে বেশ পছন্দ করে। অবশ্য হিমাদ্রকে বলেনি, তবে কাজে ঠিকই পৌঁছানোর চেষ্টা করে। হিমাদ্রকে কেউ কিছু বললে মিলি তার অবস্থা খারাপ করে ছাড়ে। এবার সুদেষ্ণারও কপালে খারাপ কিছুই আছে হয়তো।
রুদ্র, ছেলেটাকে নিয়ে আয়। এই বলে হিমাদ্র সুদেষ্ণার দিকে তাকিয়ে স্থান ত্যাগ করল। হিমাদ্র যাওয়ার পর সুদেষ্ণা মাথা তুলে তাকালো। সবাই তার দিকে তাকিয়ে কানাঘুষো করছে, আবার অনেকেই হাসাহাসি করছে। সুদেষ্ণা সামনে দেখলো অনু আর স্নেহা মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে আছে। তাদের দেখে সুদেষ্ণার বেশ কান্না পেল। নিজেকে আর সংযত করে রাখতে পারল না। সুদেষ্ণার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। সুদেষ্ণা অশ্রুসিক্ত নয়নে অনু আর স্নেহার দিকে তাকিয়ে বেরিয়ে পড়ল মাঠ থেকে। ওরাও আর এগিয়ে আসেনি, হয়তো অপরাধবোধ থেকে। নিস্তব্ধ রাত্রি, চারিদিকে কুয়াশায় ঢাকা। এই শীতে রাস্তায় কোনো গাড়ির আনাগোনাও দেখা যাচ্ছে না, শুধুমাত্র কয়েকটা কুকুর দেখা যাচ্ছে। তারা শব্দ করে রাস্তায় ছোটাছুটি করছে। মিলি নির্জন রাস্তা ধরে হেঁটে যাচ্ছে, চোখ মুছতে মুছতে। মিলির কেঁদে কেটে নাজেহাল অবস্থা। মেয়েটার ভীষণ অভিমান হয়েছে হিমাদ্রর উপর। তাকে বকা দেওয়ার পর আর একবারও খোঁজ নেয়নি। তাদের সবার তো একসাথেই বাড়ি ফেরার কথা ছিল, অথচ তাকে ছেড়ে সবাই কি করে চলে গেল। হিমাদ্র না হয় তার খোঁজ নেয়নি, কিন্তু বাকিরা তো নিতে পারত। মিলি এবার দুঃখে কেঁদে উঠল শব্দ করে। সব রাগ গিয়ে পড়ল সুদেষ্ণার উপর। মিলি ভেবে নিয়েছে, যতক্ষণ না সুদেষ্ণাকে নাকানি চুবানি খাওয়াচ্ছে তার শান্তি হবে না। জীবনে প্রথমবার হিমাদ্র অত মানুষের সামনে তার সাথে উঁচু গলায় কথা বলেছে। মিলি হিমাদ্রর ব্যবহারে যতটা না কষ্ট পেয়েছে, তার থেকে অধিক তার সম্মানে লেগেছে। সব মেয়েগুলো নিশ্চয়ই তাকে নিয়ে হাসাহাসি করছে হবে, তবে তার সামনে করার মতো সাহস কারণেই। এইসব ভাবনার মধ্যেই মিলির ফোন শব্দ করে বেজে উঠল। মিলির মধ্যে ফোন ধরার তারা দেখা গেল না। সে আপন মনে হেঁটে যাচ্ছে, কোথায় যাচ্ছে জানে না। এখন রাত অনেক হবে, তবে ঠিক কটা বাজে মিলি জানে না। মিলি এখন এইসব ভাবতে চায় না। সে শুধুমাত্র নিজের কষ্ট কমাতে চাইছে আপাতত। মিলির বাড়ি বারাসত গেটের কাছে, 3 তলা বিশিষ্ট বাড়ি তাদের, সুন্দর ইট পাথরে গঠিত। অথচ এই সুন্দর বাড়িতে না সুখ আছে আর না মানুষ। মিলি তার বাবার একমাত্র সন্তান। মিলির মা নেই। মিলির পরিবার বলতে তার বাবাই সব, তবে তার বাবাও যে বড্ড ব্যস্ত মানুষ। তার কাছে তার মেয়ের জন্য সময় কোথায়? এই ব্যস্ততার জন্যই তো তার মা তাদের ছেড়ে অন্য কারোর সঙ্গে চলে গিয়েছিল। হ্যাঁ, তার মা তার সুখের জন্য ছোট্ট মিলিকে ছেড়ে চলে গিয়েছিল। মিলির বাবা অনেক বড়লোক, প্রচুর টাকা আছে তার, অথচ তার কাছে সময় নেই। অবশ্য আগেও ছিল না। এই টাকার পেছনে ছুটতে ছুটতে তো নিজের স্ত্রীকে হারিয়েছেন। কোনোদিন হয়তো মেয়েও থাকবে না। মিলি তখন ক্লাস 3-তে পড়ে, যখন তার মা ছিল না। ছোট মিলি কাজের লোকের কাছেই থাকতো। স্কুলেও তেমন বন্ধু ছিল না, স্কুলে চুপচাপই থাকতো। তারপরই তার জীবনে হিমাদ্রর আগমন। আর হিমাদ্রর সূত্রে রুদ্র, রিয়া, অয়ন, সুমনের সঙ্গে বন্ধুত্ব হয়। তারপর থেকেই মিলির জীবন পাল্টে গেল। অবহেলিত মিলি হাসি খুশি থাকতে লাগলো। হিমাদ্ররা সবাই মিলির ব্যাপারে জানে এবং সে ছোট্টবেলা থেকে তারা মিলিকে আগলে রাখে। তবে আজ সেই বন্ধুগুলোর কাছে এই ব্যবহার আশা করেনি মিলি। মিলির ভাবনার মধ্যে তার সামনে পরপর 2টো বাইক থামলো। মিলির বড্ড চেনা এই বাইকগুলো আর বাইকের মালিকগুলোকে। মিলি তাকিয়ে রইল তাদের দিকে। বাইক দুটো থেকে নেমে দাঁড়ালো অয়ন, সুমন, হিমাদ্র। মিলি তাদেরকে দেখে খুশি হলেও প্রকাশ করলো না, বেশ রাগ দেখিয়ে বলল, তোরা কি করতে এসেছিস? আমি কি ডেকেছি? ঢং করিস তুই? তুই জানিস কটা বাজে এখন? তোকে কতবার ফোন করেছি সে খবর আছে? বেশ রাগ নিয়ে বলল অয়ন। তোকে বলেছি ফোন করতে। মিলি, একদম রাগাবি না, মাথা অনেক গরম আছে। তুই তখন মাঠ থেকে বেরিয়ে বাড়ি যাসনি কেন? আঙ্কেল ফোন করে না বললে আমরা জানতেই পারতাম না। বাড়ি চল, অনেক রাত হয়েছে। অয়ন মিলির হাত ধরে বলল। মিলি হাতটা ঝামটা দিয়ে ছাড়িয়ে নিল আর বেশ ঝাঁঝালো গলায় বলল, আমি তোদের সাথে যাব না, আমি একাই যেতে পারবো। বলেই গটগট করে সামনের দিকে হাঁটা লাগালো। এই পর্যায়ে সুমন বেশ খেপে গেল। মিলির এক হাত ধরে টান দিয়ে পেছনের দিকে মুচড়ে ধরল।
বেশ রাগ নিয়ে বলল, তোর আমাদেরকে মানুষ মনে হয় না? তুই জানিস তুই বাড়ি পৌঁছাসনি জেনে কি অবস্থা হয়েছিল আমাদের? তোকে পাগলের মতো খুঁজেছি আমরা। সোশ্যালের এত কাজ, তারপর এইসব প্যারা ভালো লাগছে না মিলি। ভীষণ ক্লান্ত আমরা। মিলি এবার শব্দ করে কেঁদে উঠল। সুমনের বুকে ক্রমাগত কিল ঘষে দিতে দিতে বেশ অভিমান নিয়েই বলল, এখন এত দরদ দেখাচ্ছিস, তখন কোথায় ছিলিস? আচ্ছা সরি, এত কাজের চাপে তোর কথা ভুলে গিয়েছিলাম। বলে সুমন মিলির হাতটা ছেড়ে দিল। অয়নও বেশ নরম গলায় বলল, সরি রে, আর এরকম কোনোদিন হবে না। দেখলি তো আমাদের উপর কত দায়িত্ব ছিল। এতক্ষণ হিমাদ্র চুপচাপ এদের কাণ্ড দেখছিল। এবার সে মুখ খুলল। এবার মতো ক্ষমা করা যায় না, আর এরকম ভুল হবে না। তুই তো জানিস আমার মাথা কতটা গরম থাকে। তারপর ওই ঘটনা আমি রেগেছিলাম, তাই তোর সঙ্গে এরকম ব্যবহার করে ফেলেছি। এবার মিলির অভিমানরা জানালা দিয়ে পালালো। পালাবেই বা কেন? পালাবেই না কেন? তার হিমাদ্র তাকে সরি বলছে। মিলি ওদের দিকে তাকালো। তার বেশ আগ্রহ নিয়ে তার দিকেই তাকিয়ে আছে। মিলি এবার একটু দুষ্টুমি করে বলল, ঠিক আছে, এবারের মতো মেনে নিলাম, তবে আমি বাড়ি যাব না তোদের সাথে যতক্ষণ না আরও দুটোতে আসে। অয়ন শব্দ করে কপাল চাপড়ালো। হাত দুটো জোর করে বলল, মা আমার, তুমি বাড়ি গিয়ে ধন্য করো আমাদের। রুদ্র রিয়াকে বাড়ি ছাড়তে গেছে, তুই তো জানিস ওর হিটলার বাপকে। আজকে চল, কালকে ওরা তোকে কলেজের জন্য নিতে আসবে। এবার মিলি শব্দ করে হেসে দিল। ওর দেখে বাকিরাও হেসে দিল। পরের দিন কলেজে ম্যাথ ক্লাসে বসে আছে সুদেষ্ণা। হাতে তার রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাস, অথচ সে মনোযোগ দিতে পারছে না। পেছনের মেয়েগুলো তাকে নিয়ে কী সব আলোচনা করছে, তাতে অবশ্য সুদেষ্ণা মাথা ঘামায়নি। তবে কিছু কিছু কথা তার কানে যাচ্ছে, যার জন্য তার পড়া আর হলো না। সুদেষ্ণার বেশ অস্বস্তিও হচ্ছে। ক্লাসের সব ছেলে মেয়েগুলো তার দিকে কেমন একটা তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন সুদেষ্ণা অন্য কোনো গ্রহ থেকে এসেছে। এদের কাণ্ড দেখে বেশ বিরক্ত হলো সুদেষ্ণা। এর মধ্যেই অনু আর স্নেহা এসে সুদেষ্ণাকে দুদিক থেকে চাপটে ধরল, আর দুজনে একসাথে বলতে লাগলো, সরি সরি সরি, অসংখ্যবার সরি। আমার উপর রাগ করে থাকিস না রে। আমি রাগ করিনি, ছাড় এবার। সত্যি? তাহলে ফোন তুলিস নি কেন? কালে কত ফোন করেছি তুই জানিস? উপন্যাস পড়ছিলাম। হ্যাঁ রে, আর আমরা কি নাকি ভেবে নিয়েছি। স্নেহা কপাল চাপড়ে বলল। তারপর দুজনে ছেড়ে দিল সুদেষ্ণাকে। স্নেহা মুখটা আবার ছোট করে বলল, সব আমাদেরই দোষ, তোকে জোর করে না আনলে ওরকম হতো না। হ্যাঁ রে, ঠিকই বলেছিস, আমাদেরই দোষ। আমাদের তোর সাথে থাকলে এরকম হতো না। অনু বেশ দুঃখ সহকারে বলল, বাদ দেন না, যা হওয়ার হয়ে গেছে, আমি কিছু মনে করিনি। ওদের কথোপকথনের মধ্যে স্যার ঢুকলো ক্লাসে, তাই ওদের কথাবার্তার ওখানে সমাপ্তি ঘটল। মেন ক্যাম্পাসে আড্ডা দিচ্ছে রিয়া, মিলি আর ওদের দলবল। তবে হিমাদ্ররা নেই, ওরা ওদের ক্লাসে আছে। মিলি আড্ডা দিচ্ছে বললে ভুল হবে। ওরা সুদেষ্ণাকে খোঁজার প্ল্যানিং করছে। ওদের প্ল্যানিংয়ের মধ্যে মিলি নেহা নামের মেয়েটাকে বলল, ফার্স্ট ইয়ারের সব ডিপার্টমেন্টের দায়িত্ব তোকে দিলাম। মেয়েটাকে আগে দেখেছি বলে আমার মনে হলো না। ও যতটা সম্ভব ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আজকের মধ্যে আমার ওর খোঁজ চাই, চাই মানে চাই। মেয়েগুলো মিলির কথায় খোঁজ করতে চলে গেল। এর মধ্যে রিয়া বলে উঠল, মিলি, এটা কি ঠিক হচ্ছে? হিমাদ্র জানলে বুঝতে পারছিস কি হবে? একদম ঠিক আছে, ও মেয়েকে এত সহজেই ছাড়বো না আমি। ওর এমন অবস্থা করব, দ্বিতীয়বার আর কারোর ওপর হাত তুলতে 10 বার ভাববে। আর রইল হিমাদ্রর কথা, ও জানবে না, ওকে আমি জানতেই দেবো না। বলে মুচকি হাসলো মিলি। মিলি, এটা মেয়েটার দোষ আমি দেখছি না। আমি আর কিছু শুনতে চাইছি না। বলেই মিলি ব্যস্ত পায়ে স্থান ত্যাগ করলো। আর রিয়া বিড়বিড় করে বলল, বেচারা মেয়েটা, না জানি মিলি কি করবে। সকাল 11টা হবে তখন। চন্দননগর স্ট্যান্ডে বেশ ভালোই ভিড় আছে। সকালে ঝলমলে সোনালি রোদের আলোয় স্ট্যান্ড আলোকিত। এতে যেন স্ট্যান্ডের সৌন্দর্য আরও কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। কলেজ স্টুডেন্ট, স্কুল স্টুডেন্ট আর তাদের অভিভাবকদেরও দেখা যাচ্ছে।
কোথাও কোথাও আবার হাত ধরে প্রেমিক প্রেমিকাও দেখা যাচ্ছে, যারা নিজেদের অনুভূতি আদান প্রদানে ব্যস্ত। সুদেষ্ণা স্ট্যান্ডের এই মনোরম দৃশ্য বেশ উপভোগ করে। তার ভালো লাগে এই লোকজনের ভিড় দেখতে, তার ভালো লাগে এই প্রাণবন্ত স্ট্যান্ডের দৃশ্য দেখতে। তাই তো বাড়ি থেকে ছবিঘর পর্যন্ত অটো করে আসে, তারপর হেঁটে হেঁটে এই দৃশ্য দেখতে দেখতে কলেজে আসে। সুদেষ্ণা স্ট্যান্ড থেকে চোখ ফিরিয়ে কলেজ গেট থেকে ভেতরের দিকে প্রবেশ করালো। মেন ক্যাম্পাস থেকে যাওয়ার সময় তার দেখা হলো সেই দিনকার ছেলেটির সাথে, যাকে সুদেষ্ণা সোশ্যালে ভুলবশত চড় মেরেছিল। সেই ছেলেটি আর কয়েকজন মিলে আড্ডা দিচ্ছে। সুদেষ্ণার না চাওয়ার স্বপ্নেও দুজনের চোখাচোখি হলো। সুদেষ্ণার না চাওয়া সত্ত্বেও দুজনের চোখাচোখি হলো। সুদেষ্ণা দৃষ্টি সরিয়ে পাশ কাটিয়ে যেতে চাইল, তার আগেই সুদেষ্ণার কানে পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো। এই মেয়ে, দাঁড়াও। সুদেষ্ণা দাঁড়িয়ে পড়ল। সুদেষ্ণা পেছনে ঘোরার আগেই মানুষটা তার সামনে এসে দাঁড়ালো। সুদেষ্ণা তাকালো লোকটার দিকে। সে তার দিকে তাকিয়ে এবং তার ঠোঁটে মুচকি হাসি। আপনি দেখি বড্ড ম্যানারলেস। হিমাদ্রর কথায় সুদেষ্ণা চমকিত নয়নে তাকালো হিমাদ্রর পানে। তারপর আশেপাশে দেখল সবাই তাদেরকেই দেখছে। সুদেষ্ণা অস্বস্তিতে চোখ নামিয়ে নিল। কি আশ্চর্য, ভুল করলে মানুষকে সরি বলা উচিত। আপনি মনে হয় জানেন না। সরি। সুদেষ্ণা মাথা নিচু অবস্থায় ছোট্ট করে বলল, বলেই দ্রুত স্থান ত্যাগ করল। ম্যানার্সলেস। হিমাদ্র বিড়বিড় করে বলল, আর তাকিয়ে দেখল সুদেষ্ণার প্রস্থান। শুধু সরি, এতেই তো শান্তি। রুদ্রের প্রশ্নে হিমাদ্র বেশ বিরক্ত হলো। হিমাদ্র মুখ বেঁকিয়ে বলল, তো কি 2-4টে ঘুষে দিতাম? তা বলিনি। যাই হোক, এতে মেয়েটার দোষ ছিল না। ওর জায়গা আমি থাকলেও তাই করতাম। তবে মেয়েটা একটু অনুতপ্ত না। অত লোকের সামনে একটা নির্দোষ ছেলেকে চড় মারল, তার জন্য আমার মান সম্মান গেল। তবু মেয়েটা সরি বলার প্রয়োজন মনে করলো না। আমি মনে করে দিলাম। মেয়েটার ভাবসাব একটু বেশি। বলে রুদ্র মুখ বেঁকালো। হেমাদ্র রায়চৌধুরীর সামনে ওইসব ভাব চলে না। হিমাদ্র রায়চৌধুরী কলেজে সবার পরিচিত একটা মুখ। শুধু হিমাদ্র নয়, হিমাদ্র দলের সকল বন্ধু বান্ধবেরই কলেজে আলাদাই নাম আছে। হিমাদ্রর বাবা হেমন্ত রায়চৌধুরী এই কলেজের প্রিন্সিপাল। সেই সুবাদে সকল স্যার মিস হিমাদ্রকে ভালো করেই চেনে। তাছাড়া হিমাদ্র চন্দননগর কলেজের 3য় বর্ষের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ছাত্র। পড়াশোনাতেও ভীষণ ভালো। কলেজের পড়াশোনা বাদে সব দায়িত্ব হিমাদ্র দলবলকে দেখতে হয়। কলেজের স্টুডেন্টদের কোনো প্রকার সমস্যা হলে হিমাদ্র দলবল সাহায্যের জন্য আগে থাকে। মিলি যেহেতু হিমাদ্রর বন্ধু, তাই কলেজে তার আলাদাই দাপট চলে। কলেজের সবাই মিলিকে বেশ ভয় পায়, আর তারই সুযোগ নিয়ে মিলি তার ব্যক্তিগত ঝাল মেটায়, যা হিমাদ্র একেবারেই পছন্দ করে না। সুদেষ্ণা ওখান থেকে বেরিয়ে এসে হাঁফ ছেড়ে বাঁচল। তার অচেনা মানুষের সাথে কথা বলতে ভালো লাগে না। সুদেষ্ণা হিমাদ্রকে চড় মারার পর বেশ খারাপ লেগেছিল, কিন্তু অস্বস্তির জন্য আর বলা হয়নি। আমাদের আশেপাশে সুদেষ্ণার মতো অনেক মানুষ থাকে, যারা সবার সামনে ভালো করে কথা বলতে পারে না, বা তারা স্বল্পভাষী হয়। এক কথায় তারা ইন্ট্রোভার্ট টাইপের হয়। সুদেষ্ণাও সেই দলের। অথচ আমরা ভাবি সেই সব মানুষগুলোর অনেক অ্যাটিটিউড হয়। সুদেষ্ণা লিফটের 3 নম্বর সুইচ চাপল। তার এখন ম্যাথ ক্লাস আছে 3rd ফ্লোরে। লিফটের দরজা খুললে সুদেষ্ণা ঢোকে। সাথে সাথে বেশ কয়েকজন ঢুকলো। সুদেষ্ণা তাকালো সেই দিকে। হঠাৎ তার মুখের রং উড়ে গেল। সুদেষ্ণা বেশ ভয় পেল। তার আজকে দিনটা বাজে যাচ্ছে। মিলি লিফটের টপ ফ্লোরে সুইচ চাপল। তারপর দ্রুত গতিতে এসে সুদেষ্ণার 2 গাল চেপে ধরল। সুদেষ্ণার 2 পাশে 2জন মেয়ে তার হাত ধরে। সুদেষ্ণার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। তাও পাষাণ মিলির মায়া হলো না। লিফট এসে টপ ফ্লোরে থামল। টপ ফ্লোরে তেমন কেউ যায় না, আর না ক্লাস হয়। মিলি সুদেষ্ণাকে টানতে টানতে ফাঁকা রুমে নিয়ে গিয়ে ধাক্কা মারল। সুদেষ্ণা একটা বেঞ্চে গিয়ে ধাক্কা খেল। সঙ্গে সঙ্গে হাত চেপে ধরল।
ডান হাতের কনুইয়ের কাছে ছিঁড়ে রক্ত বেরোচ্ছে। মিলি এসে আবার সুদেষ্ণার ডান হাতটা মুচড়ে ধরল আর একটা হাত দিয়ে চুল আঁকড়ে ধরল। সুদেষ্ণা ব্যথায় চোখ বন্ধ করে নিল। তার চোখ দিয়ে ক্রমাগত অশ্রু গড়িয়ে পড়ছে। কি ভেবেছিস ছেড়ে দেবো তোকে? মিলি বেশ ঝাঁঝালো গলায় বলল। সুদেষ্ণা তখনও চুপ, অশ্রুসিক্ত নয়ন তার বন্ধ। সুদেষ্ণার চুপচাপ থাকাটা মিলির ভালো লাগলো না, তাই মিলি সুদেষ্ণার চুল আরও জোরে টেনে সুদেষ্ণার মুখটা ওপরে তুলে বলল, তোর জন্য, শুধুমাত্র তোর জন্য এই মিলি দাশগুপ্ত সবার কাছে হাসির পাত্রী হয়েছে। এখন তোর অবস্থাও ওই রকমই হবে। বলে সুদেষ্ণাকে জোরে ধাক্কা মারল, যার ফলে সুদেষ্ণার কপাল কেটে গেল বেঞ্চের কোনায় লেগে। মিলি আবার সুদেষ্ণার দিকে তেড়ে গেল। অবস্থার বেগতিক দেখে মিলির বন্ধুগুলো মিলিকে জাপটে ধরল আর বলতে লাগলো, অনেক হয়েছে, হিমাদ্র বা কেউ জানলে ভালো হবে না। এই পর্যায়ে গিয়ে মিলি একটু থামল, ওদের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে পৈশাচিক হাসল, তারপর বলল, দ্বিতীয়বার এরকম হলে তার ফল আরো বাজে হবে, মনে থাকে যেন। বলেই বেরিয়ে গেল সবাই। ওরা যাওয়ার পর সুদেষ্ণা উঠে বসার চেষ্টা করলো। ব্যথায় শরীর টনটন করে উঠল। হঠাৎ সুদেষ্ণা ফুঁপিয়ে উঠল, তবে শরীরের ব্যথাই নয়, বরং মনের ব্যথায়। সুদেষ্ণার বাবা মা ও তার ওপর হাত তোলে না, সেখানে অন্য একটা মেয়ে অকারণে তার গায়ে হাত তুলছে। সেই ভেবে সুদেষ্ণা এবার শব্দ করে কেঁদে উঠল। অনু আর স্নেহা অনেকক্ষণ ধরে সুদেষ্ণার জন্য অপেক্ষা করছে, তবে তার খবর পাওয়া যাচ্ছে না। এদিকে সুদেষ্ণা ফোনও তুলছে না। তারা বেশ চিন্তায় আছে, ম্যাথ ক্লাসও করেনি। মেয়েরা তো কলেজ ফাঁকি দেয় না, কোথায় গেল বলতো? অনু বেশ চিন্তিত হয়ে বলল, আমার তো তখন কথা হলো, বললো তোর রাস্তায় আছে। ওদের কথাবার্তার মধ্যে সুদেষ্ণার আগমন হলো। তাকে দেখে দুজনের অবস্থা একেবারে করুণ। চোখ ছলছল করে উঠল দুজনের। প্রাণপ্রিয় বান্ধবীর এই অবস্থা মেনে নিতে পারছে না দুজনে। ছুটে গিয়ে জড়িয়ে ধরল সুদেষ্ণাকে। সুদেষ্ণাও নিজের কাছের মানুষের সান্নিধ্য পেয়ে আবেগী হয়ে উঠল, ঝরঝর করে কেঁদে উঠল। কেঁদে কেঁদে সমস্ত ঘটনা বলল। সব শুনে অনু আর স্নেহা উঠে সুদেষ্ণাকে বলল, চল প্রিন্সিপালের কাছে কমপ্লেন করব। সুদেষ্ণা ফোপাতে ফোপাতে না সূচক মাথা নাড়ল। অনু আর স্নেহা একে অপরের দিকে তাকালো। তারা একে অপরের চোখের ভাষা বুঝল। তাদের এই হাবাগোবা বন্ধু কিছুই করবে না, যা করতে হবে তাদেরকেই করতে হবে। উচিত শিক্ষা দিতে হবে ওই ডাইনিটাকে। কোলাহলযুক্ত যান্ত্রিক শহরটা আজকে বড্ড শান্ত, চারিদিক মেঘ আর কুয়াশায় ঢাকা। এখন ঘড়িতে সকাল 12টা হবে, তবে আবহাওয়া দেখে বোঝার উপায় নেই। চন্দননগর স্ট্যান্ড আজকে প্রায় ফাঁকা। স্ট্যান্ডে শুধুমাত্র কলেজ স্টুডেন্টগুলোই আছে। আজকে ভীষণ শীত পড়েছে। শীত পড়ারই কথা, যেহেতু আগের দিন রাতে বৃষ্টি পড়েছে। এখনও কেমন বৃষ্টি বৃষ্টি ভাব, হয়তো কিছুক্ষণের মধ্যেই ঝুম করে বৃষ্টি নামবে। এই সুন্দর আবহাওয়ায় গান হলে আর কি চাই। কলেজের সামনে স্ট্যান্ডের বেঞ্চে হিমাদ্র দলবলের আড্ডা বসেছে। তার মধ্যমণি সুমন। ছেলেটা দারুণ গান গায়, সাথে দারুণ গিটার বাজাতে পারে। সুমন গিটার বাজাচ্ছে আর গান গাইছে। তাকে ঘিরে সবাই তালে তালে দুলে গান গাইছে। এই দৃশ্যটা দেখতে চমৎকার। অনেকে তাদের দিকে তাকিয়ে আছে। আবার রাস্তা দিয়ে যাওয়া আসা করা মানুষগুলো বেশ উপভোগ করছে দৃশ্যটা। কলেজের 2তলা 3তলা মেন ক্যাম্পাসে উপস্থিত মেয়েগুলোর নজর এই দিকেই থাকারই কথা। দেখতে হবে না কে গিটার বাজাচ্ছে। হিমাদ্রর পর সুমন বলতে মেয়েরা পাগল। লম্বা চওড়া শ্যামবর্ণের মানুষটা কত মেয়ের যে মন কেড়েছে তার ঠিক নেই। তাদের আড্ডা একেবারে জমজমাট চলছিল। তাতে এক বালতি জল ঢেলে দিয়ে হুড়মুড়িয়ে বৃষ্টি নামলো। হিমাদ্র দলবল সব ছুটলো কলেজের ভিতরে। ওইদিকে কোথায় যাচ্ছি? এসকে ক্লাস করবি না? রিয়া মিলির উদ্দেশ্যে বলল, তুই যা, আমি আসছি, একটু ওয়াশরুম যাব। আচ্ছা আয়। মিলি ওয়াশরুমের দরজা খুলে ভেতরে গেল। কলেজের ওয়াশরুম বেশ বড়। অনেকগুলো ওয়াশরুম একসাথে পাশাপাশি আছে এবং
বাইরে নল আর বেসিন, তারপর একটা মেন দরজা। অনু আর স্নেহার বাড়ির পাশাপাশি হওয়ার দরুন ওরা একসাথে কলেজে আসা যাওয়া করে। আজকে ওদের দুপুর 2টো থেকে ক্লাস আছে। তখন ক্লাসরুমে যাওয়ার সময় অনু আর স্নেহা মিলিকে ওয়াশরুমে যেতে লক্ষ্য করেছে। তাই অনুর মাথায় এখন দুষ্টু বুদ্ধি এসেছে। অনু স্নেহার হাত ধরে ওয়াশরুমে নিয়ে গেল। ভেতরে তেমন কেউ ছিল না। অনু মিলি যেটাতে ছিল ওটার দরজা বন্ধ ছিল, আর বাকিগুলোর দরজা খোলা। মিলি যে ওয়াশরুমে ছিল ওটার দরজা অনু বাইরে থেকে বন্ধ করে দিল। তারপর স্নেহার দিকে তাকিয়ে শয়তানি হাসি দিল। অনুর কাণ্ডে স্নেহা বেশ ভয় পেল। যদি মিলি একবার জানতে পারে তবে তাদের অবস্থা খারাপ করে ছাড়বে। কেননা এতদিনে মিলিকে চেনা হয়ে গেছে। স্নেহা ভাবতেই পারেনি অনু তার হাত টানাটানি করে এই কাণ্ড করবে। স্নেহা অনুকে ফিসফিসিয়ে বলল, আমার ভয় লাগছে, খুলে দে দরজা। থাক, ভীতু একটা, কিছু হবে না। ওদের কথার মাঝে মিলি দরজা ধাক্কাতে লাগলো আর জোরে জোরে ডাকতে লাগলো, কেউ আছে বাইরে? প্লিজ দরজাটা খোলো। ওই দেখ নেই, কত চেঁচামেচি। অনু আর বলতে পারেনি। তার আগে স্নেহা অনুর মুখ চেপে ধরে। স্নেহার এবার কেঁদে দেবে এমন অবস্থা। এই মেয়ের জন্য নির্ঘাত কেস খাবে তারা। মিলি বুঝলো তাকে কেউ ইচ্ছে করে বন্ধ করে দিয়েছে। অমনি রাগে শরীর জ্বলে উঠল। জোরে দরজায় বাড়ি মেরে বলল, মিলির সাথে পাঙ্গা নেওয়া একেবারে ছুটিয়ে দেব। সাহস থাকলে দরজা খোল। তোর যদি এত সাহস হয় তবে নিজেই খোল। বলে অনু দাঁত কেলিয়ে স্নেহার দিকে তাকালো। স্নেহা তারই দিকে অগ্নি চোখে তাকিয়ে অনু নিজের হাসি থামিয়ে দিল আর স্নেহার হাত ধরে দিল দৌড়। অনু বিড়বিড় করে বলল, দেখ কেমন লাগে, আমাদের হাবাগোবা গরুকে বিরক্ত করা, একেবারে ভুলে যাবি। অনু আর স্নেহা যাওয়ার পরেও মিলির চেঁচামেচি থামেনি। তার অকথ্য ভাষায় গালাগালি চলছে ক্রমাগত, সাথে দরজায় করাঘাত। তবে শোনার কেউ নেই। অয়ন আর সুমনের ডিপার্টমেন্ট এক, আর রিয়া, মিলি, হিমাদ্র, রুদ্রিকের ডিপার্টমেন্ট এক। হিমাদ্র বাদে সবাই যে যার ডিপার্টমেন্টে অনেক আগেই চলে গেছে। হিমাদ্র লাইব্রেরি ক্রস করে যাওয়ার সময় সুদেষ্ণাকে দেখল। মেয়েটা মনে হয় কাঁদছে। সুদেষ্ণা নিজের হাত দিয়ে ক্রমাগত চোখের জল মুছছে। হিমাদ্র প্রথমে ভাবলো জিজ্ঞাসা করবে না, আবার পরে ভাবলো জিজ্ঞাসা করা উচিত। যতই হোক মেয়েটা তাদের কলেজের, কিছু অসুবিধা হলে হেল্প তো করতেই পারে। এই ভেবে হিমাদ্র সুদেষ্ণার কাছে এগিয়ে গেল। হ্যাঁ ম্যাম, কে বলছে? সুদেষ্ণা হিমাদ্রর আওয়াজ শুনে তাকালো তার দিকে, তবে কিছু বলল না। বেয়াদব মেয়ে। হিমাদ্র মনে মনে বলল, তারপর বেশ রাগী গলায় বলল, কিছু জিজ্ঞেস করেছে? লাইব্রেরি স্যার, লাইব্রেরিতে আর ঢুকতে দিবে না। সুদেষ্ণা আস্তে করে বলল, আর এক হাত দিয়ে চোখের জল মুছে নিল। হিমাদ্র তাকালো সুদেষ্ণার কান্নারত মুখ পানে, তারপর বেশ গম্ভীর কণ্ঠে বলল, আসুন। বলে লাইব্রেরির দিকে হাঁটা দিল। সুদেষ্ণা কিছুক্ষণ চেয়ে রইল হিমাদ্র যাওয়ার পানে, তারপর ধীর গতিতে হিমাদ্রর পেছনে গেল। এই কলেজে লাইব্রেরি খুব সুন্দর আর বড়। দুটো বিশাল ঘর জুড়ে বই থাকে, আর একটা ঘরে পড়ার ব্যবস্থা আছে। লাইব্রেরিতে ঢুকে কাচের দেওয়াল দেওয়া, সেখানে লাইব্রেরির স্যার মিস বসে থাকেন। হিমাদ্র ঢুকে স্যারকে ডাকলো। সৌরিশবাবু হিমাদ্রকে দেখে বললেন, আরে হিমাদ্র যে, তা সূর্য আজ কোন দিকে উঠলো? সৌরিশবাবু একজন মজাদার মানুষ। তিনি হাসি ঠাট্টা করতে বেশ পছন্দ করেন, তবে হিমাদ্রর সঙ্গে কখনো ঠাট্টা করেন না। তিনি হিমাদ্রকে বেশ ভয় পান, সাথে তার দলবলকেও। তবে ভয় পাওয়ারই কথা, হিমাদ্র যার ডেঞ্জারাস পিস, সাথে তার বেয়াদব বন্ধুবান্ধব তো আছে। সৌরিশবাবু আজকে ভুলেই গেছেন সামনে হিমাদ্র দাঁড়িয়ে, তাই তিনি মনের সুখে ভাট বকছেন। তিনি আবার মুচকে এসে বললেন, তুমি রাস্তা বোধহয় ভুলে গেছো হিমাদ্র, আমি তোমাকে মনে করিয়ে দিই, সোজা গিয়ে। আর বলতে পারলেন না সৌরিশবাবু। তার আগে হিমাদ্র সুদেষ্ণাকে দেখিয়ে বলল, স্যার, এই মেয়েটাকে লাইব্রেরিতে আসতে নিষেধ করেছেন? সৌরিশবাবুর এবার যেন ধ্যান ফিরল। তার মজার মুডটা ফুস করে উড়ে গেল। সৌরিশবাবু এবার চশমার ফাঁক থেকে লক্ষ্য করলেন
হিমাদ্রর পেছনে চুপচাপ গুটিসুটি মেরে সুদেষ্ণা দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে সৌরিশবাবুর দিকে তাকাচ্ছে, বাকি সময় তার দৃষ্টি মেঝেতে স্থির। সৌরিশবাবু সুদেষ্ণাকে আপাত মস্তক দেখে হিমাদ্রর দিকে চাইলেন। ছেলেটা আগ্রহ নিয়ে তারই দিকে তাকিয়ে আছে। তিনি সামান্য গলা ঠেকানি দিয়ে বললেন, লাইব্রেরি নিয়ম অনুযায়ী 2 সপ্তাহ পর বই রিটার্ন করতে হয়। সেখানে মেয়েটা 8 দিন দেরি করে বই রিটার্ন করেছে, তাই একটু বকেছি। স্যার, স্টুডেন্টদের কোনো সমস্যা থাকতেই পারে, কয়েকদিন দেরি হতেই পারে। আপনাকে আগে কারণ জানা উচিত ছিল। তাছাড়া ছাত্রছাত্রীরা বই যেমন নেয়, আবার দায়িত্ব সহকারে এসে ফেরত দিয়ে যায়। আপনার বইগুলো খেয়ে নেয় না। হিমাদ্রর কথা শুনে সৌরিশবাবুর মুখে অমাবস্যা নামল। এই ঘাড়তেরা ছেলেটাকে তার একটুও অপছন্দ নয়। শুধু কলেজে এসে দাপট দেখায়, প্রতিবার তার কাছে নাক গলাতেই হবে। হ্যাঁ, আজকে মাথা গরম থাকায় মেয়েটাকে অতিরিক্ত বকা হয়ে গেছে। তা বলে কি তার সম্মান নেই? মেয়েটার সামনে এরকম বলতে হবে? তার নামে নালিশ করেও লাভ হবে না। এই ঘাড়তেরা ছেলে কারোর কথা কানে নেয় না। সৌরিশবাবু হিমাদ্রর অগোচরে মুখ বাঁকালেন, তবে হিমাদ্রর পানে তাকিয়ে বোকা হেসে বললেন, হ্যাঁ, ঠিকই বলেছো হিমাদ্র। আমি ঠিকই বলি। হিমাদ্র বেশ ভাব নিয়ে বলল। তারপর সুদেষ্ণার দিকে তাকিয়ে লাইব্রেরি থেকে বেরিয়ে গেল। সুদেষ্ণা সৌরিশবাবুর দিকে তাকিয়ে হিমাদ্রকে অনুসরণ করল। হারতেরা একটা। সৌরিশবাবু বিড়বিড় করে বললেন। লাইব্রেরি থেকে বেরিয়ে হিমাদ্র হঠাৎ দাঁড়িয়ে পড়ল। তারপর সুদেষ্ণার দিকে তাকালো। সুদেষ্ণা হিমাদ্রর দিকে তাকিয়ে সোজা ক্লাসের দিকে হাঁটা দিল। হিমাদ্র সুদেষ্ণার যাওয়ার দিকে তাকিয়ে রইল। হিমাদ্র সুদেষ্ণার কাছ থেকে অন্তত একটা ধন্যবাদ আশা করেছিল। হিমাদ্র বিরক্তিতে মুখ বাঁকালো আর বিড়বিড় করে বলল, ম্যানার্সলেস। আমিও কার থেকে আশা করছি। বলেই ক্লাসের উদ্দেশ্যে হাঁটা দিল। সুদেষ্ণা বড্ড শান্তশিষ্ট মেয়ে। সে ঝগড়াঝাটি, পরনিন্দা, পরচর্চা একটুও পছন্দ করে না। সুদেষ্ণা নিজের মতো করে নিজের কাল্পনিক দুনিয়ায় থাকতে পছন্দ করে। সুদেষ্ণা অবশ্য আগে বেশ চঞ্চল ছিল, তবে মানুষ মাত্রই পরিবর্তনশীল, সেটা হোক নিজের জন্য বা অন্যের জন্য। মা, বাবা, দিদি, অনু আর স্নেহাকে নিয়ে সুদেষ্ণা ছোট সংসার। সুদেষ্ণা আগে প্রচুর বকবক করতো, ঠিক ময়না পাখির মতো। আগে প্রচুর দৌড়ঝাঁপ করতো, সেগুলো এখন শুধুমাত্র স্মৃতি। সুদেষ্ণার চাঞ্চল্য হারানোর প্রধান কারণ তার মা। সুদেষ্ণার মা সবসময় তার দিদির সাথে তার তুলনা করে এসেছেন। সুদেষ্ণার দিদি বেশ গুণবতী, কিন্তু সুদেষ্ণা অকর্মা ঠিকই। সুদেষ্ণার দিদি মেধাবী ছাত্রী, সেখানে সুদেষ্ণা একটা কবেট। এইরকম কত কি শুনতে শুনতে মেয়েটা সবার কাছ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। আগে সে চঞ্চল সুদেষ্ণা আজ নদীর মতো শান্ত। আগের গবেট সুদেষ্ণা আজ বিজ্ঞান বিভাগের ছাত্রী। সুদেষ্ণা চুপচাপ থাকার পাশাপাশি উপন্যাস পড়তে ভীষণ ভালোবাসে। সেটাও সুদেষ্ণার মা আর পছন্দ করেন না। সুদেষ্ণার মায়ের মতে এসব উপন্যাস পড়ে কি হবে? চাকরি পাওয়া যাবে? তাহলে এই সময় নষ্ট করে কেন পড়বে? সুদেষ্ণার মায়ের এই ব্যাপারটা পছন্দ না হয় সত্ত্বেও ও সুদেষ্ণা উপন্যাস পড়ে, তবে তার মায়ের থেকে লুকিয়ে। সুদেষ্ণার কাছে নিজের একটা উপন্যাসও নেই, থাকবেই কোথা থেকে? তার মা তো কিনতেই দেয় না। তবে সুদেষ্ণা কলেজের লাইব্রেরি থেকে পড়ে, তাই তো তার রোজ কলেজ আসা। তার কলেজে সে লাইব্রেরিতে তো আসবেই। কিন্তু এই এক সপ্তাহ সুদেষ্ণা কলেজে আসেনি মিলির জন্য। সেই দিন মিলি সেই ব্যবহার সুদেষ্ণা মেনে নিতে পারেনি। তাই আজকের এই ঘটনা। সুদেষ্ণা ক্লাসে ঢুকে থাকে অনু আর স্নেহা আগে থেকেই বসে আছে, আর কি খিচুড়ি পাকাচ্ছে। সুদেষ্ণা গিয়ে বসতেই ওরা দুজনে জাপটে ধরে সুদেষ্ণাকে, আর স্নেহা বেশ করুণ কণ্ঠে বলে, জানিস সু, অনু আজকে ওই ডাইনিকে ওয়াশরুমে বন্ধ করে দিয়েছিল। এবার আমাদের কি হবে? সুদেষ্ণা স্নেহার কথায় ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল স্নেহার পানে। স্নেহা বুঝলো তারা সাদাসিধে বন্ধু, কিছু বোঝেনি। স্নেহা বোকা হেসে বলল, আরে ওই মিলি চিলি। বেশ করেছি, আমার কলেজের বান্ধবীকে বিরক্ত করলে এরকমই করব। অনু বেশ রাগী গলায় বলল, কি দরকার এসব করার? কলেজে আমরা পড়াশোনা করতে এসেছি, শুধু শুধু ঝামেলা পাকিয়ে লাভ আছে? তুই ছিলি না, যা করেছে ভালো করেছে। অনু ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করল, আমি বলেছি?
ছিলি প্রথমে করেছে, তারপর আমরা তাহলে সদবুত। অনু দায়সারাভাবে বলল। এরপর যেন না হয়। সুদেষ্ণার কথা অনু শুনল, তবে কতটা বুঝলো সেটা অনুই জানে। বর্তমানে ক্যান্টিনে গোল করে বসে আছে মিলি, হিমাদ্র, অয়ন, রুদ্রিক, রিয়া আর সুমন। আজকে আর তাদের ক্লাস করা হয়নি। তারা যখনই মিলির ব্যাপারে শুনেছে, সবাই ক্যান্টিনে ছুটে এসেছে। সবাই রিয়ার কাছে এই ব্যাপারটা জেনেছে। মিলির আসতে দেরি হচ্ছিল দেখে রিয়া ওয়াশরুমে চেক করতে গিয়ে দেখে মিলি আটকে আছে। তবে মিলি বেশি সময় বন্ধ থাকেনি। তবে কথা হচ্ছে, কার এত সাহস যে এই কাজটা করেছে? এখন সবাই মিলির দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। মিলি সেই কখন থেকে ডোরা সাপের ন্যায় ফোঁস করছে। রাগে তার মুখ লাল হয়ে আছে। যেই মিলিকে কলেজে সবাই ভয় পায়, যেই মিলি পুরো কলেজকে দাপট দেখায়, তাকে কেউ ওয়াশরুমে বন্ধ করে দিয়েছিল। এটা ভাবতেই মিলির শরীর রাগে কেঁপে উঠছে। মিলি টেবিলে জোরে শব্দ করে বলে, আমি শুধু একবার জানতে পারি কাজটা কি করেছে, তারপর তাকে বুঝিয়ে দেব মিলি কি জিনিস। তুই আগে জল খা, আমরা দেখছি ব্যাপারটা। সুমন চেয়ারে গা এলিয়ে দিয়ে বলল, হ্যাঁ, তার সাহস আমরাও দেখতে চাই। আমাদের সাথে পাঙ্গা নেওয়া একেবারে বেরিয়ে যাবে। অয়ন ভাব নিয়ে বলল। হিমাদ্র চুপচাপ মিলিকে দেখছে, কেননা হিমাদ্র জানে মিলি অকারণে কলেজের ছেলে মেয়েদের সাথে বাজে ব্যবহার করে। তবে সেটা হিমাদ্রর অগোচরে। হিমাদ্র ধারণা তাদের মধ্যে কেউ এই কাজ করেছে হবে। হিমাদ্র তাকে ঠিক খুঁজে নেবে। হিমাদ্র এবার রুদ্রিকের দিকে তাকালো। ছেলেটা প্রেমে পড়ে পাগল হয়ে গেছে। হিমাদ্র দেখল ও এখন এই জগতে নেই। রুদ্রিক সমানে রিয়ার দিকে তাকিয়ে আছে, আর রিয়া লজ্জায় লাল নীল হচ্ছে। হিমাদ্র ওদের দেখে বিরক্তিতে মুখ বাঁকালো আর বিড়বিড় করে বলল, কারোর পৌষ মাস আর কারোর সর্বনাশ। হেমন্ত রায়চৌধুরী নিজের অফিস রুমে বসে দরকারি ফাইল চেক করছেন। তখনই লাইব্রেরির খাতা নিয়ে হাজির হন সৌরিশবাবু। স্যার, আসছি। হেমন্ত রায়চৌধুরী ফাইল থেকে মাথা তুলে তাকালেন সৌরিশবাবুর দিকে এবং ওনাকে বসতে বললেন। সৌরিশবাবু চেয়ারে বসে লাইব্রেরির খাতাটা এগিয়ে দেন হেমন্ত রায়চৌধুরীর দিকে। তিনি লাইব্রেরির খাতাটা নিয়ে চেক করতে ব্যস্ত হয়ে পড়েন। তখনই সৌরিশবাবু বললেন, স্যার, আপনাকে একটা কথা জানানোর ছিল। সূচনা হলো এক নতুন দিনের, স্নিগ্ধ সকালের। এখন সকাল 10টা বাজে। হেমন্ত রায়চৌধুরী ডাইনিংয়ে ব্রেকফাস্টের জন্য অপেক্ষা করছেন। বাড়ির গিন্নি রেখা তাড়াতাড়ি রান্নাঘর থেকে খাবার ডাইনিং টেবিলে রাখছে। রেখার হাতে হাতে মহিমা সাহায্য করছে। মহিমা এই বাড়িতে কাজ করে প্রায় 10 বছর আগে থেকে, যখন তার 17 বছর বয়স। এই বাড়িতে সবাই মহিমাকে মহি বলে। এখন মহিমা এই বাড়ির একজন সদস্য। মহিমা মধ্যবিত্ত বাড়ির মেয়ে। মহিমার মা মহিমাকে জন্ম দিতে গিয়ে মারা যান। তারপর থেকে তার বাবাই তাকে মানুষ করে। তারপর মহিমার বাবা মহিমাকে অল্প বয়সেই বিয়ে দিয়ে দেয়। তবে মহিমার বর ভালো ছিল না, ছোট মহিমাকে মারধর করত। তাই মহিমা একদিন পালিয়ে যায় ওখান থেকে। সেদিন রেখার সাথে দেখা হয়। তারপর রেখা এই বাড়িতে আনে মহিমাকে। এখন এটাই মহিমার বাড়ি। মাহি, কাপড়গুলো ছাদে মেলে দিয়ে আয় তো, আমি তোর যেটুকু খেতে দিই। রেখা গ্লাসে জল ঢালতে ঢালতে বলল, আচ্ছা জেম্মা। মহি ব্যস্ত পায়ে ছাদের দিকে গেল। মহি রেখাকে জয়মা বলে সেই প্রথম থেকে তার নাকি ভালো লাগে, তাই রেখাও না করেনি। তোমার গুণধর ছেলে কোথায়? এখনো উঠেনি বোধহয়। হেমন্ত রায়চৌধুরী রেখাকে উদ্দেশ্য করে বললেন, না, ওর রাতে আসতে একটু দেরি হয়েছিল, তাই এখনো ঘুমাচ্ছে। তা কলেজ পাঠানোর ইচ্ছে নেই নাকি? ওমা, কলেজ পাঠাবো না কেন, যাচ্ছি তুলে। রেখা আর বলতে পারলেন না। তার আগেই হিমাদ্র তার বাবার সামনের টেবিলে ধপ করে বসলো আর বলল, মা, খেতে দাও, দেরি হচ্ছে আমার। হিমাদ্রর কথায় রেখা ব্যস্ত হয়ে পড়লেন। হেমন্ত রায়চৌধুরী এতক্ষণ নিজের ছেলেকেই দেখছিলেন।
এবার তিনি বলে উঠলেন, শুনলাম কলেজে দাদাগিরি করো, আমার কাছে নালিশ আসছে তোমার নামে। তুমি আমার বাবা, তুমি আমার বাবা, তো তোমার কাছে নালিশ আসবে, এটাই স্বাভাবিক। হিমাদ্র ব্রেডের ওপর কামড় বসিয়ে বলল, তোমার বাবার আগে আমি কলেজের প্রিন্সিপাল, তো তোমার সাথে কি করতে পারি সেটা জানো নিশ্চয়ই। ছেলেটাকে শান্তিতে একটু খেতে দাও। আর যাই করুক, তুমি তো আছো, দেখে নেবে। প্রিন্সিপাল হয়েছে কিসের জন্য, যখন ছেলের কাজেই না আসতে পারো? তুমি চুপ করো, তোমার জন্যই তোমার ছেলের এই অবস্থা। তুমি সহ্য করবে এই বেয়াদবকে, আমি সহ্য করবো না। হেমন্ত রায়চৌধুরী খাবার টেবিল ছেড়ে হনহন করে চলে গেলেন। যত সব ঢং। রেখা মুখ বেঁকিয়ে বিড়বিড় করতে করতে রান্নাঘরের দিকে ছুটলেন। হিমাদ্র তাকিয়ে দেখল তার বাবা মাকে। তবে ভাববার বিষয়, কে তার নামে নালিশ করেছে? কার এত বড় সাহস হিমাদ্র রায়চৌধুরীর নামে নালিশ করে? সুদেষ্ণা স্ট্যান্ডের নিচের সাইডে একটা বেঞ্চে বসে আছে, হাতে তার চোখের বালি উপন্যাস। সুদেষ্ণা যেখানে বসেছে সেখান থেকে ঘাটের জলে ভাসমান নৌকা, লঞ্চ দেখা যাচ্ছে। আশেপাশে সুন্দর বড় বড় গাছ। স্ট্যান্ডের ওপারেও দূর দূরান্ত পর্যন্ত জঙ্গল দেখা যাচ্ছে। আশেপাশের গাছগাছালি থেকে ভেসে আসছে পাখির গুঞ্জন। শান্তশিষ্ট পরিবেশে এই গুঞ্জন সুমধুর সুরের মতোই কানে বাজছে। এক কথায় স্ট্যান্ডের পরিবেশ ভীষণ সুন্দর। একাকী সময় কাটাতে একটুও বিরক্ত লাগবে না। এই পরিবেশ উপভোগ করার পাশাপাশি এখানে পড়াশোনাও ভালো হবে, আবার প্রেমালাপটাও জমবে ভালো। এখানে রোজই প্রেমিক প্রেমিকাদের দেখা যায়। মোট কথা, স্ট্যান্ড তাদের জন্য। বাড়িতে সুদেষ্ণা কোনো উপন্যাস বা গল্প পড়তে পারে না। তার মা একটুও পছন্দ করে না, আবার কিনেও দেন না। তাই লাইব্রেরি থেকে নিয়ে স্ট্যান্ডে পড়তে বসে, আবার মাঝে মাঝে লাইব্রেরিতেও বসে। আজকের ওয়েদার এত সুন্দর থাকায় সুদেষ্ণা স্ট্যান্ডেই বসেছে। সুদেষ্ণা বইতে এমনভাবে মগ্ন যে আশেপাশে কি হচ্ছে তার কোনো ধ্যান নেই। কেউ তাকে গভীরভাবে দেখছে, সেটাও হয়তো সুদেষ্ণা জানতে পারল না। চন্দননগর স্ট্যান্ড অনেক বড় জায়গা জুড়ে রয়েছে। স্ট্যান্ড মেন রোডের বাঁ দিকে পড়ে, আর রোডের ডান দিকে কলেজ পড়ে। তারপর কলেজের পাশাপাশি একটা কোর্ট রয়েছে, একটা পুলিশ স্টেশন আছে, একটা বাচ্চাদের স্কুল আছে, আরও অনেক কিছুই সারি সারিভাবেই রয়েছে। স্ট্যান্ডের ওপরে বাঁ দিকে সারিবদ্ধভাবে ল্যাম্পপোস্ট আছে, আর ডান দিকে বড় বড় গাছ। তারপর বাঁ দিকে নিচের দিকে বসার জায়গা আছে, যেখান থেকে ঘাটের সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। রাতের স্ট্যান্ড একেবারে চমৎকার। চন্দননগর স্ট্যান্ডের জন্যই বিখ্যাত। অনেক মানুষ দূর দূর থেকে স্ট্যান্ডের সৌন্দর্য উপভোগ করতে আসে। তো হিমাদ্র স্ট্যান্ডের শেষ মাথা থেকে হেঁটে কলেজের উদ্দেশ্যে যাচ্ছিল। হঠাৎ মনে হলো একটা সিগারেট খাওয়া প্রয়োজন। তাই একটু নিরিবিলি জায়গা দেখে বেঞ্চে বসলো। হিমাদ্র লক্ষ্য করলো তার ঠিক সামনে নিচের বেঞ্চে সুদেষ্ণা বসে পড়ছে। হিমাদ্র সুদেষ্ণার বাঁ দিকটা দেখতে পারছে। সুদেষ্ণার হাতে যে বই, তার কভারে বড় করে লেখা চোখের বাড়ি, তার ঠিক নিচে সুন্দর করে লেখা রবীন্দ্রনাথ ঠাকুর। হিমাদ্র সুদেষ্ণাকে ভালোভাবে লক্ষ্য করল। মেয়েটার গায়ে আকাশি রঙের সুতির কুর্তি, তার হাতা কোনোই পর্যন্ত, নিচে ঢোলা ব্যাগি জিন্স, চুলগুলো বিনুনি করা, যা বেঞ্চের নিচের দিকে ছুঁই ছুঁই প্রায়। হাওয়ার তালে তালে সামনে চুলগুলো উড়ছে, মুখে নেই কোনো প্রসাধনী। হিমাদ্রর কাছে মেয়েটাকে বাকিদের তুলনায় বেশ আলাদা মনে হয়। যেখানে ডুপ্লেক্স কলেজের প্রতিটা মেয়ে সেজেগুজে আসে, পরনে তাদের ওয়েস্টার্ন ড্রেস। লাইব্রেরিতে তো মেয়েগুলো যায় না, সেখানে এই মেয়েটার আচার আচরণ হিমাদ্রকে ভাবায়। ডুপ্লেক্স কলেজের আসা প্রতিটা ছেলে মেয়েই প্রায় বড়লোক, তাদের বাবাদের প্রচুর টাকা। তাদের ড্রেস চালচলন দেখে বোঝা যায় এই ধরনের ছেলেমেয়েরা
পড়াশোনা করতে আসে না কলেজে। তাদের কাছে কলেজ টাইম পাস। আবার অনেক এই রকমও স্টুডেন্ট আছে যারা পড়াশোনা করতে আসে, যারা নিজেদের পায়ে দাঁড়াতে চায়, তাতে তাদের বাবার যতই টাকা থাকুক না কেন। আবার ওই কলেজে মিডল ক্লাস ফ্যামিলি থেকেও ছেলেমেয়েরা আসে যারা অনেক পরিশ্রমী হয়। আবার অনেকে কলেজের হাওয়া লাগিয়ে পড়াশোনা মাথায় তুলে দেয়। হিমাদ্র যখন থেকে আছে এই কলেজে ততদিনে অনেক মানুষ দেখেছে, তবে সুদেষ্টার মতো কাউকে দেখেনি। কাউকে লাইব্রেরিতে ঢুকতে দেবে না জেনে কাঁদতে দেখেনি। এই ব্যাপারটা হিমাদ্রর কাছে আশ্চর্য ঠেকল। এক কথায় সুদেষ্ণা সাধারণের মধ্যেই অসাধারণ একজন। হিমাদ্র সুদেষ্ণাকে পছন্দ হয়েছে। হিমাদ্র সিগারেটে টান দিয়ে বিড়বিড় করল, তবে মেয়েটা ম্যানারলেস। এক্সকিউজ মি। সুদেষ্ণা এতক্ষণে ভালোই মনোযোগ দিয়ে পড়ছিল, তবে হঠাৎ পুরুষালী আওয়াজ পেয়ে তাকালো। তার সামনে একটা হ্যাংলা পাতলা মতো ছেলে দাঁড়িয়ে। পরনে তার ঢিলেঢালা শার্ট, জিন্স, চোখে গোল ফ্রেমের চশমা। তার দিকে উৎসুক নয়নে তাকিয়ে ছেলেটা সুদেষ্ণার মনোযোগ পেয়ে বলল, আমি এখানে বসতে পারি? সুদেষ্ণা এতে বেশ বিরক্তি হলো। সুদেষ্ণা যেখানে বসেছে তার পাশে আরও কতগুলো বেঞ্চ ফাঁকা রয়েছে, তবে সে যেদিকটায় বসেছে তার এক সাইডেই একজনকার মতো বসার জায়গা আছে। ছেলেটা বসলে সুদেষ্ণার অস্বস্তি হবে, তবু ভদ্রতার জন্য বলল, বসতে পারেন। সুদেষ্ণা আবার বইয়ের দিকে তাকালো, তবে মনোযোগ দিতে পারছে না। ছেলেটা সুদেষ্ণার পাশে ধপ করে বসলো। তারপর সুদেষ্ণার দিকে এক হাত বাড়িয়ে বলল, হ্যালো, আমি আয়ুষ। সুদেষ্ণা তাকালো ছেলেটার বাড়িয়ে দেওয়া হাতের দিকে, তারপর ছেলেটার দিকে। সে দাঁত বের করে সুদেষ্ণার দিকেই তাকিয়ে আছে। সুদেষ্ণা এতে একটু নয় বরং অনেক বিরক্ত হলো। তার অযথা খেজুরের আলাপ এমনিতেই পছন্দ নয়, তবু বিরক্তি প্রকাশ না করেই বলল, হাই। ছেলেটা সুদেষ্ণার কাজে একটু লজ্জা পেল। নিজের বাড়িয়ে দেওয়া হাতটা গুটিয়ে নিল। তারপর একটু বোকা হেসে বলল, তুমি বড্ড কম কথা বলো, তবে তোমার এই গুণটা আমার বেশ পছন্দ। তোমাকে আমি আগে থেকেই জানি। তোমার নাম সুদেষ্ণা, না? সুদেষ্ণার এবার কাঁদতে ইচ্ছে করছে এক ছুটে কোথাও পালিয়ে যায়। এ কোন পাগলের পাল্লাই পড়ল? ছেলেটা বকে যাচ্ছে আর সুদেষ্ণা মুখ বেঁকিয়ে তাকিয়ে আছে তার দিকে। এতক্ষণ ঘটে যাওয়া সব ঘটনায় হিমাদ্র দেখল, তবে ছেলেটা সুদেষ্ণার পাশে বসা আর তার সাথে কথা বলা হিমাদ্রর একটুও পছন্দ হলো না। ইচ্ছে হলো গিয়ে ছেলেটাকে চড়িয়ে গাল লাল করে দিতে। হিমাদ্র হাত মুষ্টিবদ্ধ করে অগ্নি চোখে তাকিয়ে রইল দুজনের দিকে। অনু ইকোনমিক্স ক্লাস করছে। স্নেহার ইকোনমিক্সের পরিবর্তে জিওগ্রাফি আছে। তাদের তিনজনের মেজর সাবজেক্ট ম্যাথ হলেও তাদের সাবজেক্ট কম্বিনেশন বেশ আলাদা। তবে ইকোনমিক্স ক্লাস সুদেষ্ণারও ছিল, কিন্তু তার এইসব ক্লাসে মন থাকলে তো সে এখন কোন কল্পনায় ডুবে আছে কে জানে। সুদেষ্ণা আজকে ইকোনমিক্স ক্লাস করেনি, তাই অনু একাই করছে। আর স্নেহার এই টাইমটা অফ থাকায় সে তাদের ডিপার্টমেন্টের করিডোরে হাঁটছে, মূলত অনুর অপেক্ষা করছে। হঠাৎ স্নেহার সামনে অয়ন এসে দাঁড়ালো। হকচকিয়ে গেল স্নেহা, কেননা স্নেহা ওই চিলির সাথে এই ছেলেকে দেখেছে। তাহলে এই ছেলে কি জেনে গেল? এবার স্নেহা কি করবে? অনুও তো নেই। ভয়ে স্নেহার প্রাণ পাখি উড়ে যাবে এমন অবস্থা। অয়ন স্নেহার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমাকে চেনো নিশ্চয়ই। আপনি কোন রাজা মহারাজা যে আপনাকে চিনতে হবে? স্নেহা মুখ বেঁকিয়ে বলল, তারপর অয়নকে পাশ কাটিয়ে যেতে চাইল। তার আগেই অয়ন স্নেহার সামনে এসে দাঁড়ালো। তার মুখে সেই হাসির রেশ এখনও রয়েছে। অয়ন সেভাবেই বলল,
তার থেকেও তো কম কিছু নয়। তবে আমার মনে হয় তুমি এখন পালাতে চাইছো। অয়নের কথায় স্নেহা একটু ভয় পেল, তবে তা প্রকাশ করল না। মুখে বেশ গম্ভীর ভাব নিয়ে বলল, আমি কি আপনার কিছু চুরি করেছি? তাহলে আপনাকে দেখে পালাবো কেন? সেটা তো তুমি ভালো জানো তুমি কি করেছো। আমার ক্লাস আছে, আমি আসি। আপনার ফালতু বকবক শোনার মতো সময় নেই আমার। স্নেহা আর এক পাও এগোতে পারল না। তার আগেই অয়ন স্নেহার কনুই ধরে জোরে টান দিল, যার ফলে ছোট্ট স্নেহা ধপ করে মেঝেতে বসে পড়ল। স্নেহার হাইট একটু কম, মানে অনু আর সুদেষ্ণা থেকে একটু ছোট। অয়ন স্নেহার সামনে গোড়ালির উপর ভর দিয়ে বসল। তারপর স্নেহার দু গাল চেপে ধরল। স্নেহার মুখটা উঁচু করে বলল, কি ভেবেছিলে আমরা জানতে পারবো না? কথা যখন আমার বন্ধুদের ওপর আসে আমি কাউকে ছাড় দিই না। অয়ন যেভাবে ধরে আছে স্নেহা বেশ ব্যথা পেয়েছে, কিন্তু অয়নের শেষ কথায় স্নেহা ফুঁসে উঠল। অয়নের বুক বরাবর ধাক্কা দিল, যার ফলে অয়ন মেঝেতে ধপ করে বসে পড়ল। আর স্নেহা বেশ রাগীভাবে বলতে লাগলো, ও, আপনার বন্ধুরা আপনার কাছে প্রিয়, আর বাকিদের বন্ধুরা বানের জলে ভেসে এসেছে। আপনারা নিজেদের কি ভাবেন বলুন তো? যাকে যা খুশি বলবো করব, তারা কেউ কিচ্ছু বলবে না? আপনারা আমাদের মানুষ ভাবেন না? এইগুলো কি রকমের ব্যবহার? এইটুকু বলে স্নেহা হাঁপাতে লাগলো। রাগে ফর্সা মুখ লাল হয়ে গেছে। স্নেহার হঠাৎ এই চণ্ডী রূপ দেখে অয়ন থ হয়ে গেছে। সে ড্যাব ড্যাব করে স্নেহার দিকে তাকিয়ে আছে। স্নেহা অয়নের দিকে এক আঙুল তাক করে বলল, কান খুলে শুনে রাখুন, যারা আমাদের বন্ধুর সাথে বাজে ব্যবহার করবে আমরাও তাদের সাথে তাই করব। আপনি শুধু দেখলেন আমরা আপনার প্রাণের মিলির সাথে কি করেছি। আপনার প্রাণের মিলি যখন আমাদের বন্ধুর ওপর অত্যাচার করছিল তখন আপনি কোথায় ছিলেন? স্নেহার কথায় অয়নের ভ্রু আপনা আপনি কুঁচকে গেল। অয়ন স্নেহাকে জিজ্ঞাসা করল, কেন, কি করেছি মিলি? অয়নের কথায় স্নেহা তেলে বেগুনে জ্বলে উঠল। মুখ বাঁকিয়ে বলল, ঠং এমন কিছুই জানে না, কচি খোকা একেবারে। তুমি ম্যাথ ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তোমার দুটো বেস্ট ফ্রেন্ড আছে, তুমি ভদ্রেশ্বরে থাকো, আই এম রাইট? আয়ুষ একটা ভ্রু উঁচিয়ে জিজ্ঞাসা করল। সুদেষ্ণা অবাক চোখে দেখল ছেলেটাকে। এত কিছু তো তার জানার কথা নয়। সুদেষ্ণা আগে কখনো এই মানুষটাকে দেখেছে বলে মনে হয় না। তোমাকে আমার ভীষণ পছন্দ, হয়তো কিছুদিন পর ভালোবেসেও ফেলবো। আয়ুষ মাথা চুলকে সামান্য হেসে বলল। এই কথার উত্তরে কি বলা উচিত সুদেষ্ণা জানে না। সে শুধু ছেলেটার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। সুদেষ্ণার অবস্থা দেখে ছেলেটা সামান্য হাসল, তারপর বলল, ওহ, ভুলেই গিয়েছিলাম, তুমি তো আবার স্বল্পভাষী। যাই হোক, তোমাকে আমার সেই প্রথম দিন থেকেই পছন্দ, সো ক্যান ইউ বি ফ্রেন্ড? বলে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো সুদেষ্ণার পানে। আয়ুষের হঠাৎ প্রশ্নে হকচকিয়ে গেল সুদেষ্ণা। সুদেষ্ণা ভাবল না করে দেবে, কারণ তার অত বন্ধুবান্ধব পছন্দ নয়। সুদেষ্ণা মুখ খুলতে যাবে তার আগেই আয়ুষ বলে উঠল, ওহ, বুঝতে পারলাম তুমি কেন চুপ করে আছো। তুমি আমার ব্যাপারে কিছু জানো না, তাই ইতস্তত বোধ করছো, তাই তো? এবার সুদেষ্ণার মারাত্মক রাগ ধরল। একে তো কখন থেকে বকবক করে তার সময় নষ্ট করছে, আবার নিজেই প্রশ্ন করছে আর উত্তর দিচ্ছে। মাথা মোটা ছেলে। সুদেষ্ণা কিছুই বলছে না দেখে আয়ুষ সামান্য কেশে বলতে লাগলো, আমার নাম আয়ুষ, চন্দননগরে থাকি, ফার্স্ট ইয়ার, হিস্ট্রি ডিপার্টমেন্টের স্টুডেন্ট। তো আমরা এখন থেকে বন্ধু? সুদেষ্ণা এবার বেশ চিন্তায় পড়ল। সে ভাবতে বসলো তাকে কি বলা উচিত। সুদেষ্ণা কখনো প্রেম ভালোবাসায় জড়ায়নি, তবে স্কুল লাইফে ভালোবাসা ছিল, ওটা কম বেশি সবারই থাকে। তো সুদেষ্ণার প্রেম করার ইচ্ছে নেই এমন নয়, তবে তেমন কোনো মানুষ এখনো আসেনি সুদেষ্ণার জীবনে। কোনো মানুষ তাকে পাগলের মতো ভালোবাসুক, কে না চায়।
সুদেষ্ণাও চায়, তবে মানুষটা তো আর আকাশ থেকে এসে পড়বে না, খুঁজতে হবে। গল্প উপন্যাস পড়ে সুদেষ্ণারও ইচ্ছে হয় প্রেমে পড়তে, সুদেষ্ণারও ইচ্ছে হয় পাগলামি করতে। তো এবার চেষ্টা করাই যায়, তাছাড়া তারা তো বন্ধু হতেই পারে। প্রেম ভালোবাসা পরে দেখা যাবে। সুদেষ্ণা তাকালো সামনে বসে থাকা আয়ুষের দিকে। সে আগ্রহ সহকারে তার দিকে চেয়ে আছে। না, ছেলেটাকে দেখে খারাপ মনে হয় না। অবশেষে সুদেষ্ণা সিদ্ধান্ত নিল আর বলল, ঠিক আছে। সুদেষ্ণার কথা শুনে আয়ুষকে বেশ খুশি দেখা গেল। সে একটা হাত বাড়িয়ে দিল সুদেষ্ণার দিকে। সুদেষ্ণাও আর আপত্তি করেনি, সামান্য হেসে হ্যান্ডশেক করলো। তারপর তাদের ফোন নম্বরও আদান প্রদান হলো। এখান থেকে তাদের বন্ধুত্বের সূচনা হলো। মেন ক্যাম্পাসে আড্ডা চলছে হিমাদ্র দলবলের, তবে আজকে সেই আড্ডা জমছে না। এসে থেকে হিমাদ্র চুপচাপ বসে আছে, খুব একটা কথা বলছে না। আর ওইদিকে অয়নও মুখ ফুলিয়ে বসে আছে। রিয়া আর রুদ্রিকের মাঝে ঝগড়া হয়েছে, তারাও একে অপরের সঙ্গে কথা বলছে না। এদের সবার অবস্থা দেখে মিলি আর সুমন বেশ বিরক্ত হলো। মিলি সবাইকে উদ্দেশ্য করে বলল, তোদের আজকে হয়েছেটা কি? মিলির কথায় তাকালো অয়ন, আর মিলিকে দেখে রাগ ধরছে। একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের সাথে বাজে ব্যবহার কি করে করতে পারে? ওই মেয়েটা না বললে অয়ন হয়তো মিলির কাণ্ডের ব্যাপারে জানতেই পারত না। তার ওই মেয়েটার কথা শুনে বেশ খারাপ লাগলো। অয়ন বেশ অনুতপ্ত নিজের কাজে। সে একটা মেয়ের সাথে বাজে ব্যবহার করেছে, তাও আবার মিলির জন্য। অয়নের ভাবতেই খারাপ লাগছে। অয়ন তাকালো সামনে বসে থাকা হিমাদ্রির দিকে। সে যদি জানতে পারে তবে লঙ্কাকাণ্ড বেঁধে যাবে। হিমাদ্র এইগুলো একটুও পছন্দ করে না। মিলির কথায় কেউ কোনো প্রতিক্রিয়া দেখল না, তবে রিয়া রুদ্রর দিকে তাকিয়ে বলে উঠল, তুই বলতো সকাল 5টায় কে ফোন করে? আমি ফোন রিসিভ করিনি বলে কথা বলছি না, আর এতে আমার বয়ে গেছে। বলে মুখ বাঁকালো রিয়া। নিজে মরার মতো ঘুমায় সে কথা বলছে না, আর আমারও রাগ ভাঙাতেই বয়েই গেছে। বলে রুদ্র উল্টো দিকে মুখ ঘুরিয়ে নিল। সুমন হাত জোর করে বলল, তারপর আবার বলল, তোরা দুটোতে থাম ভাই, তোদের ব্যাপার না হয় বুঝলাম, এই দুটোর কি হয়েছে? বলে হিমাদ্র আর অয়নের পিঠে কিল বসালো। ধুর শালা, লাগে তো নাকি? বলেই অয়ন মুখ বেঁকিয়ে নিজের পিঠ ডলতে লাগলো। হিমাদ্র হঠাৎ উঠে দাঁড়ালো আর সবার মুখের দিকে তাকিয়ে বলল, আজকে বাড়ি যাই, শরীরটা ভালো লাগছে না। বলে গেটের দিকে হাঁটা দিল। এই পর্যায়ে মিলিকে বেশ বিচলিত দেখা গেল। সে ছুটে গিয়ে হিমাদ্রর হাত ধরে টান দিল। হিমাদ্র তাকালো মিলির দিকে। মিলি নিজের হাত বাড়িয়ে দেখতে চাইল হিমাদ্রর দেহের তাপমাত্রা, তবে তার আগেই হিমাদ্র মিলির হাতটা খপ করে ধরে নিল আর বেশ বিরক্তি নিয়ে বলল, ভালো লাগছে না মিলি। বলেই মিলির হাত ছেড়ে গেটের দিকে গেল। আর মিলি ছলছল নয়নে তাকিয়ে রইল হিমাদ্রর যাওয়ার পানে। হিমাদ্র হঠাৎ কি হলো হিমাদ্র জানে না, সে শুধু জানে তার ভালো লাগছে না। সেই ছেলেটাকে কেন যেন সুদেষ্ণার পাশে সহ্য হয়নি হিমাদ্রর। ওদের একসাথে দেখে হিমাদ্রর প্রচুর রাগ হচ্ছিল আর কষ্ট হচ্ছিল। তাই হিমাদ্র ওখানে আর বেশিক্ষণ থাকেনি। ওই ঘটনার পর থেকে হিমাদ্রর মাথা গরম আছে, কিছুতেই মন বসছে না। তাই হিমাদ্র বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। খেয়ে দিয়ে একটা ঘুম দেবে। আকাশ আমার সাথে দেখা করতে চাইছে, কি করব? অনু বেশ চিন্তিত কণ্ঠেই বলল। স্নেহা একবার তাকালো অনুর দিকে, তারপর বলল, বেশ তো, কর তাহলে। আকাশ হলো অনুর বয়ফ্রেন্ড, ব্যান্ডেলে বাড়ি, তাদের ফেসবুকের প্রেম। তারা একে অপরকে সামনাসামনি কখনো দেখেনি, তবে ফটোতে দেখেছে। অনু একাদশ শ্রেণীতে থাকাকালীন সময় ফোন কিনেছিল, তারপর ফেসবুকে অ্যাকাউন্ট খুলল।
তো অনু প্রায় মেসেঞ্জারে সবার সাথে কথা বলতো। এখন অবশ্য অত সময় নষ্ট করে না। তখন আকাশেরও সাথে অনুর মেসেজে কথা হতো। তারপর তাদের মধ্যে ভালো লাগা আর তারপর ভালোবাসা হলো। এইভাবেই তাদের কথা হতে হতে জল এখন এত দূর। এখন তাদের সম্পর্কে 2 বছর হতে চলল। তাই আকাশ চাইছে দেখা করতে। স্নেহার কথায় অনু এবার ভাবতে বসলো। আর স্নেহা নিজের গালে একটু হাত বোলালো। বড্ড ব্যথা করছে, বাড়ি গিয়ে বরফ লাগাতে হবে। স্নেহা প্রথম ভেবেছিল অনুকে জানাবে ঘটনাটা, তারপর মনে পড়ল অনু যা উড়নচণ্ডী, সব শুনে আবার কিছু না কিছু ঘটাবে। তাতে কি দরকার? ঝামেলায় ঝামেলা বাড়ে। তবে স্নেহার ওই ছেলেটার ব্যবহার একেবারেই পছন্দ হয়নি। সে স্নেহার গালে। স্নেহা আবার অনুর দিকে তাকালো আর বলল, খেয়ালি পোলাও পরে বানাস, এখন বাড়ি যেতে হবে, চল। আমার ভালো লাগছে। আর সুদেশনাকে ফোন করে দেখ ও কোথায় আছে। স্নেহার কথা শুনে অনু বলল, সেটা তো ঠিক আছে, আমি তবে আকাশকে বলে দিচ্ছি দেখা করার কথা। তবে তোরাও যদি আমার সাথে, আমি কিছু জানি না। ঠিক আছে, এখন আপাতত চল। আচ্ছা চল। এই বলে 2 সখী ম্যাথ ডিপার্টমেন্টে থেকে বেরিয়ে গেল। এই টিনামিনা রিনা, দাঁড়ান একটু। কলেজের গেট দিয়ে প্রবেশ করার সময় এমন উদ্ভট নাম কানে এলো স্নেহার। ভাবল একবার পিছনে তাকাবে। তারপর মনে পড়ল তার ক্লাসের জন্য দেরি হচ্ছে। তাদের 10:30 থেকে ক্লাস আছে, আর এখন প্রায় 10:45 হয়ে গেছে। অনু আর সুদেশনা কখনোই ক্লাসে চলে গেছে। আজকে স্নেহার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই অনুকে ফোন করে কলেজে আসতে বলে দিয়েছিল। ভাগ্য ভালো অনু তাড়াতাড়ি চলে এসেছে, না হলে ওরও দেরি হতো। এই সাদা দুপাট্টে বলে। আবার একই গলায় এমন সম্বন্ধ শুনে স্নেহা পেছনে তাকালো। তার থেকে বেশ একটু দূরে থেকে অয়ন আসছে। এবার স্নেহা বুঝলো এতক্ষণ তাকেই ডাকা হচ্ছিল। আবার স্নেহা এটাও লক্ষ্য করলো যে তার ওড়না সাদা রঙের। স্নেহা যখন বুঝলো তাকে ডাকা হচ্ছে, অমনি স্নেহা সামনের দিকে হাঁটা দিল। ভুলেও আর পেছনে ফিরে তাকালো না। স্নেহার পায়ের গতি আগের চেয়ে আরও বেশি। স্নেহা তো ভেবে নিয়েছে এই বেয়াদব ছেলের সাথে কোনো দিন কথা বলবে না। এই পুচকি কানে কম শোনেন, কখন থেকে রাখছি আপনাকে। অয়ন স্নেহার সামনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলল। স্নেহা ভাবল পাশ কাটিয়ে চলে যাবে, কিন্তু পুচকির সম্বন্ধ শুনে দাঁড়িয়ে পড়ল আর রাগী চোখে অয়নের দিকে তাকিয়ে রইল। কি? অয়ন এক ভ্রু উঁচিয়ে ইশারায় জিজ্ঞাসা করল, আমি পুচকি? তো হাইট দেখেছেন নিচের? তা বলে আমার হাইট কম বলে পুচকি বলবেন? স্নেহা হাত দুটো কোমরের ওপর রেখে বেশ রাগী গলায় বলল, হ্যাঁ, আমার থেকে যারা খাটো আমি তাদের ওই রকমই বলি। বাহ, খুব ভালো করেন। স্নেহা করতালি দিয়ে ব্যঙ্গ করে বলল। তারপর হাত দুটো 2 পাশে বগল দাবা করে আবার বলল, আমার হাইট দেখাবেন বলে কি এত হাঁকটা? না, আসলে আমার আপনাকে কিছু বলার ছিল। তবে আমার কিছু শোনার নেই। এই বলে স্নেহা লিফটের দিকে এগিয়ে গেল। তবে লিফট পর্যন্ত পৌঁছাতে পারল না। তার আগেই অয়ন স্নেহার ডান হাতটা চেপে ধরল। স্নেহা তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে বিস্ফোরিত নয়নে তাকালো অয়নের ধরে রাখা হাতের দিকে, তারপর অয়নের দিকে। তারপর হাত ছাড়ানোর জন্য মোছড়ামুছড়ি করতে করতে বেশ ঝাঁঝালো গলায় বলল, আমার হাত ছাড়ুন। আপনি কোন সাহসে আমার হাত ধরেছেন? যতক্ষণ না আপনি আমার কথা শুনছেন ততক্ষণ পর্যন্ত আপনার হাত ছাড়ছে না। অয়ন দায়সারাভাবে বলল, আপনি বেয়াদব জানতাম, তবে আপনি যে অসভ্য তা জানতাম না। এখন জেনে নিন, তাছাড়া এখন তো প্রচুর সময় আছে, ধীরে ধীরে জানবেনই। হাত ছাড়ুন, আমি কিন্তু আপনাকে খুন করে দেব। স্নেহা হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, খুন তো অনেক আগেই হয়েছে, থাক সেই সব কথা। 10 মিনিট আমার কথা শুনুন, তারপর ছেড়ে দিব।
স্নেহা অয়নের কথায় একটু শান্ত হলো, তারপর আশেপাশে তাকালো। অনেকেই তাদের দিকে তাকিয়ে আছে, এতে স্নেহার একটু অস্বস্তি বোধ হলো। তাই স্নেহা বলল, হাত ছাড়ুন, শুনছি। স্নেহার কথায় তার দিকে তাকালো অয়ন। আওয়াজটা বেশ করুণ শোনালো। অয়নের একটু মায়া হলো মেয়েটার ওপর, তাই হাত ছেড়ে দিল। স্নেহা এরই অপেক্ষায় ছিল, সুযোগ বুঝে দিল ভোদর। আর অয়ন ক্যাবলা কান্তের মতো তাকিয়ে রইল স্নেহার যাওয়ার দিকে। স্নেহা একটু দূরে গিয়ে দাঁড়ালো, তারপর অয়নকে মুখ ভেঙিয়ে আবারও দৌড় দিল। স্নেহার কাণ্ডে অয়ন মুচকি হাসল, তারপর এক হাত চুলের ভাঁজে চালিয়ে ক্যাম্পাসের দিকে হাঁটা দিল। এই কিউটি। পরিচিত আওয়াজ পেয়ে তাকালো সুদেষ্ণা। আয়ুষ তার দিকেই হেঁটে আসছে। এই কদিন তাদের অল্প আধটু কথা হয়েছে, আর সেই দিন থেকে আয়ুষ সুদেষ্ণাকে কিউটি বলে। অনু আর স্নেহা ক্লাস করছে, তবে সুদেষ্ণার কোনো ক্লাস নেই। তাই সুদেষ্ণা লাইব্রেরিতে যাচ্ছিল, তার একটা ম্যাথ বই আর একটা উপন্যাস নেওয়ার আছে। কোথায় যাওয়া হচ্ছে? আয়ুষ বেশ প্রফুল্ল গলায় বলল, লাইব্রেরি। ওহ, আমিও একটা হিস্ট্রি বই নেব। আয়ুষ বেশ প্রফুল্ল গলায় শুধালো। সুদেষ্ণা আর আয়ুষ একসাথে হেঁটে হেঁটে যাচ্ছে লাইব্রেরির দিকে। সুদেষ্ণার মুখে অল্প হাসির রেখা বিদ্যমান, আর আয়ুষ হাত নাড়িয়ে নাড়িয়ে কিছু একটা বলছে। সেকেন্ড ফ্লোরে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের করিডোরের সামনে হিমাদ্র আর সুমন দাঁড়িয়ে আছে। হিমাদ্র দুজনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। হিমাদ্রর কেন যেন সুদেষ্ণার হাসি পছন্দ হচ্ছে না। হিমাদ্রর মনে একটাই কথা ঘুরছে, মেয়েটা তার সাথে কথা বলার সময় তো হাসে না, তার সাথে তো ঠিকঠাক কথাও বলে না। রাগে হাত মুষ্টিবদ্ধ করল হিমাদ্র, তার কিছুই ভালো লাগছে না। হিমাদ্রর পাশে থাকা সুমন সবই দেখল এবং বুঝল, তবে হিমাদ্র দিয়ে কিছু জিজ্ঞাসা করল না, কেননা সে এই যন্ত্রণা খুব ভালো করেই বোঝে। আমার না এই উপন্যাস, গল্প পড়া বা কল্পনায় ডুবে থাকা মেয়েগুলোকেই একটু পছন্দ নয়। আয়ুষ হাঁটতে হাঁটতে সামনে তাকিয়ে বলল। আয়ুষের কথা শুনে সুদেষ্ণা অবাক চোখে তাকালো তার দিকে। সুদেষ্ণা ভাবতে বসল, তবে মানুষটা যে বলল তাকে পছন্দ করে, তাহলে না জেনেই পছন্দ করে। সুদেষ্ণাও তো উপন্যাস প্রেমী, কল্পনা বিলাসী মেয়ে। সুদেষ্ণা সব ভাবনা বাদ দিয়ে নিজেকে সামলে বলল, কারণ ওই মেয়েগুলো কাউকে ভালোবাসতে জানে না। ওই মেয়েগুলো অনুভূতি শূন্য হয়। তারা উপন্যাস পড়ে নিজেকে নায়িকা ভাবে, আর তারা বাস্তবের মানুষের অনুভূতির সঙ্গে কল্পনা মানুষের তুলনা করে। এতক্ষণ সুদেষ্ণা সবই শুনল। আয়ুষ একটু থেমে মুচকি হেসে আবারও বলল, আমাদের ডিপার্টমেন্টের তিশা বলে একটা মেয়ে উপন্যাস পড়ে সারাদিন। ওই মেয়েটা নাকি আমাকে পছন্দ করে, তবে কখনো বলেনি। ওর বন্ধুরা আমাকে দেখলেই ইয়ার্কি করে, আর কথা আমার কানেও এসেছে তোমার কথা। মেয়েটা ভেবেছে মুভির মতো আমি গিয়ে ওকে প্রপোজ করব। তো বলো, মেয়েটা কল্পনায় থাকে না? আয়ুষের প্রশ্নে হকচকিয়ে গেল সুদেষ্ণা, তারপর একটু থেমে বলল, আমি যতদূর জানি উপন্যাস বা গল্প পড়া মেয়েগুলো ভীষণভাবে ভালোবাসতে জানে। তারা অনুভূতির আসল মূল্য বোঝে। যেখানে তারা দুঃখের উপন্যাস পড়ে কেঁদে ভাসিয়ে দেয়, আর ভালো কোনো গল্প পড়ে খুশিতে আত্মহারা হয়ে যায়। তোমার তাদের অনুভূতি শূন্য মনে হয়? তারা কাউকে কষ্ট দেওয়ার আগে 10 বার ভাবে। হ্যাঁ, এটা সত্যি, তারা নিজেকে নায়িকা ভাবে, তবে এতে ভুল কোথায়? তার গল্পের নায়িকা তো সেই, তাই না? সুদেষ্ণা একটু থেমে আয়ুষের দিকে তাকালো। সে ফ্যালফ্যাল করে তার দিকে তাকিয়ে আছে। সুদেষ্ণা আবার বলল, যারা নীরবে কাউকে ভালোবাসে তাদের ভালোবাসার গভীরতা কিন্তু অনেক বেশি হয়। তুমি তো ভীষণ লাকি, তোমার জীবনে এরকম কোনো মানুষ আছে। এই বলে সুদেষ্ণা লাইব্রেরিতে ঢুকে গেল, আর আয়ুষ দাঁড়িয়ে সুদেষ্ণার কথায় ভাবতে লাগলো। তখনই সুদেষ্ণা আবার একটু উকি দিয়ে বলল, আমার মনে হয় তোমার মেয়েটার সাথে একবার কথা বলা উচিত। বলে সুদেষ্ণা লাইব্রেরিতে ঢুকে গেল।
আয়ুষ ওখানে দাঁড়িয়ে রইল মূর্তির মতো। সে এখন সুদেষ্ণার কথাগুলো ভাবতে ব্যস্ত। ঠিক তখনই একটা ছেলে বলল, টপ ফ্লোরে 5 নম্বর রুমে একটা স্যার ওকে ডাকছে। আয়ুষ 9-6 না ভেবে সেই দিকে হাঁটা দিল। টপ ফ্লোরে 5 নম্বর রুমে ঢোকার পর তেমন কাউকে নজর এলো না। হঠাৎ দরজা বন্ধ করার আওয়াজে আয়ুষ পেছনে তাকালো। হিমাদ্র আর সুমন দাঁড়িয়ে আছে। হিমাদ্র চোখ অসম্ভব লাল, আর হাতের রগগুলো ফোলা ফোলা। ফর্সা মুখটা কেমন লাল হয়ে আছে। গায়ে জড়ানো কালো শার্টের প্রথম 3টে বোতাম খোলা। হিমাদ্র কনুইয়ের হাতা গোটাতে গোটাতে এগিয়ে এলো। আয়ুষকে কিছু বলার সুযোগ না দিয়েই এসেই এক ঘুষি বসিয়ে দিল আয়ুষের নাক বরাবর। পাতলা আয়ুষ মাটিতে লুটিয়ে পড়ল। হিমাদ্র আবার এগিয়ে আয়ুষের কলার চেপে ধরল আর বলল, শালা, এত ঘেঁষাঘেঁষি কিসের তোর সুদেন্সের সাথে? হিমাদ্র আবার কলার ঝাঁকালো আয়ুষের। তারপর আয়ুষের কলার ছেড়ে দিয়ে এক লাথি দিল পাশের টেবিলে। ওই শব্দে বন্ধ ঘর কেঁপে উঠল। আয়ুষ এবার ভয়ে ভয়ে মুখ খুলল। আমরা শুধু আয়ুষ নিজের কথা পুরো করতে পারল না, তার আগেই তার কানে গম্ভীর আওয়াজ এলো, এরপর ওর আশেপাশে তোকে দেখলে জানে মেরে দেব। হিমাদ্র আয়ুষের দিকে এক আঙুল তাক করে বলল। আয়ুষ এবার হাত জোর করে বলল, ভাই একটু ভুল আর হবে না। মনে থাকে যেন। লাইব্রেরি কলেজের প্রতিটা ছাত্রছাত্রীদের জীবনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই যেমন মেধাবী ছাত্রছাত্রীরা কলেজ ল্যাবের পর লাইব্রেরিতেই বেশি সময় কাটায়। তারা পারলে লাইব্রেরিতেই সারাদিন পড়ে থাকে। আর একদিকে ওই সব ছাত্রছাত্রীরা থাকে যারা লাইব্রেরিতে শুধুমাত্র উপন্যাসের খোঁজে যায়। লাইব্রেরিতে আবার লুকোচুরির প্রেমও চলে। তা কেবল ওই লাইব্রেরির বইগুলোই জানে। প্রতি বছর অনেক স্টুডেন্ট আসে, আবার কলেজ থেকে বেরিয়েও যায়। তবে লাইব্রেরির প্রতিটা কোনায় কোনায় রয়ে যায় তাদের সুন্দর স্মৃতি। বর্তমানে সুদেষ্ণা লাইব্রেরিতে বই পড়তে ব্যস্ত। তার কোথাও ধ্যান নেই। বইয়ে যেন একেবারে ডুবে গেছে। শুধু সুদেষ্ণা নয়, আশেপাশের অনেক ডিপার্টমেন্টের স্টুডেন্টরাই বইয়ের মধ্যে এমনভাবে মগ্ন যে আশেপাশে কি হচ্ছে তারা জানেই না। চন্দননগর কলেজের ফার্স্ট ফ্লোরের কোণার দিকে 4টে বড় ঘর নিয়ে লাইব্রেরি আছে, প্রায় অর্ধেক অংশ জুড়ে। 3টে ঘরে নতুন পুরনো আস্তরণে ঢাকা বিভিন্ন লেখক লেখিকার বই আছে, আর মাঝের লম্বা হলে বই পড়ার ব্যবস্থা আছে। সারিবদ্ধভাবে চেয়ার টেবিল পাতা রয়েছে। সিলিংয়ে ঝুলন্ত টিউবলাইট আর ফ্যানও রয়েছে, তবে শীতকাল থাকায় ফ্যানের ব্যবহার নেই বললেই চলে। কলেজের পাশ থেকে বড় বড় গাড়ির আনাগোনা সবসময় কম, তাই লাইব্রেরি রোডের ধারে জানালাগুলো সবসময় বন্ধ থাকে। আজও ব্যতিক্রম নয়। লাইব্রেরির সাদা আলোয় আলোকিত, শুধু নিস্তব্ধ পরিবেশ। বদ্ধ ঘরে শুধুমাত্র নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। লাইব্রেরিতে উপস্থিত সব স্টুডেন্টরাই মনোযোগ সহকারে পড়তে ব্যস্ত, শুধুমাত্র একজন বাদে, আর সেটা হচ্ছে হিমাদ্র রায় চৌধুরী। হিমাদ্র সুদেষ্ণার মুখোমুখি একটা টেবিল পরে বসে আছে। তার নজর সুদেষ্ণার উপর স্থির, একটুও নড়চড় নেই, যেন পলক ফেললে সুদেষ্ণা কোথায় উড়ে যাবে। মেয়েটা বা গালে হাত রেখে কনুইয়ের উপর ভর দিয়ে মন দিয়ে বই পড়ছে। ডান কাঁধের উপর বিনুনি ঝুলছে, মাঝে মধ্যে তার চোখে মুখে এসে পড়েছে, ফলে সুদেষ্ণা বিরক্তি সহকারে চুলগুলো সরিয়ে দিচ্ছে। এই দৃশ্য হিমাদ্র বেশ উপভোগ করছে। হিমাদ্রর কাছে সুদেষ্ণাকে উপন্যাসের কোনো নায়িকা মনে হচ্ছে। হিমাদ্র যদি লেখক হতো তবে কত শত কবিতা এখন লিখে নিত ওই চুলের উপর। এই চক্করে হিমাদ্রর আর কোথাও ধ্যান নেই। এখন তার হাতে কোনো বই আছে কিনা তাও জানে না, আর এইসব জানার জন্য হিমাদ্রর মধ্যে কোনো তাড়াও নেই। তবে হিমাদ্র এখন জানে সে মেয়েটার মায়ায় ভীষণভাবে জড়িয়ে পড়েছে। শুধু কি মায়ায়? হিমাদ্র তা জানে না, শুধু এটা জানে মেয়েটার পাশে অন্য কাউকে দেখলে তার কষ্ট হয়, আবার রাগও হয়। আজকাল সুদেষ্ণাকে না দেখলে মনটা কেমন অশান্ত হয়ে থাকে, আর বুকেও এক অদ্ভুত যন্ত্রণা হয়।
তাই তো আজকে ছুটে লাইব্রেরিতে আসা। হিমাদ্র এখন সুদেষ্ণার সব খবরই রাখে, তাই খবর পাওয়া মাত্রই ছুটে এসেছে লাইব্রেরিতে। যেই হিমাদ্রকে লাইব্রেরিতে কোনোদিন বই পড়তে দেখেনি, সেই মানুষটাই আধা ঘন্টা ধরে লাইব্রেরিতে বসে আছে শুধুমাত্র সুদেষ্ণাকে একটু দেখার জন্য। তবে কি এটা ভালোবাসা? ভালোবাসা কেমন দেখতে, কেমন হয়, ভালোবাসার সংজ্ঞা এইসব হিমাদ্র জানে না। তবে সুদেষ্ণাকে নিয়ে এই অনুভূতিটা যদি ভালোবাসা হয়ে থাকে, তো হ্যাঁ, হিমাদ্র শান্তশিষ্ট সুদেষ্ণাকে ভালোবাসে, ভীষণ ভালোবাসে। হিমাদ্র জীবনে সুদেষ্ণা প্রথম আর শেষ নারী। তার প্রথম ভালোবাসা, তার কোমল পদ্ম ফুল। কি স্যার, সব ভালো তো? তারপর টেবিলের উপর ভর দিয়ে সৌরিশবাবুর দিকে সামান্য ঝুঁকল। অয়নের কথায় সৌরিশবাবু লাইব্রেরির খাতা থেকে চোখ তুলে তাকালেন। অয়ন, রুদ্র আর সুমনকে দেখে কপালে ভাঁজ পড়ল। এই বেয়াদ্দপগুলো তো অন্যদিন লাইব্রেরির ছোঁয়াও মারায় না, তবে আজকে এদের কী হয়েছেটা কি? বেশ ভাববার বিষয়। আজকের সৌরিশবাবু অবাক না হয়ে পারছে না। হিমাদ্র আজকে লাইব্রেরিতে এসে পড়াশোনা করেছে, ব্যাপারটা কি? তিনি নিজেকে সামলে বেশ গম্ভীর গলায় বললেন, এখানে কি কাজ তোমাদের? সৌরিশবাবুর কথায় তিনজনে খুব একটা পাত্তা দিলেন না। তবে সুদেষ্ণা হঠাৎ বলে উঠল, প্রিন্সিপালকে কি বলা হয়েছে স্যার? স্যার শব্দটা লম্বা টেনে বলল। এই পর্যন্ত সৌরিশবাবু একটু ঘাবড়ালেন। তবে এই বেয়াদবগুলোকে বুঝতে দিলে হবে না। তিনি বোকা হেসে মাথা চুলকালেন, তারপর চোখের চশমাটা পেছনের দিকে ঠেলে দিলেন। কিসের কথা বলছো তোমরা? রুদ্র বেয়াদব জানতো সৌরিশবাবু কথাটা স্বীকার করবে না, তাই সৌরিশবাবুকে ভয় দেখানোর জন্য টেবিল দুয়ে হাত পা দিয়ে জোর শব্দ করল, তারপর গম্ভীর। বোঝেননি বুঝি? রুদ্রের এই ব্যবহারে তিনি ভয়ে ঢোক গেলেন। এই বেয়াদবগুলোকে সৌরিশবাবুর একটুও পছন্দ নয়। সামান্য ইউনিয়নে কি আছে নিজেকে মহান ভাবে, তবে এই কথা তিনি মুখে বলতে পারবে না। যেখানে কলেজের স্যার মিসের চলে না, সেখানে সৌরিশবাবু একটা পিঁপড়ে মাত্র। তবে হেমন্ত রায় চৌধুরী ঠিক চলে, তিনি প্রিন্সিপাল বলে কথা। সৌরিশবাবু বুঝে উঠতে পারেন না হিমাদ্র প্রিন্সিপালের ছেলে কিভাবে হলো। কথায় তিনি ভদ্রতা, শিক্ষা, আদর্শের মূর্তি। আর কোথায় হিমাদ্রটা অভদ্র বেয়াদব। তবে সৌরিশবাবু ইউনিয়নের সবাইকে বেশ ভয় পান। এমন নয় যে ইউনিয়নের ছেলেগুলো সবাইকে অসম্মান করে বা বাজে ব্যবহার করে। ওরা যা যা করে তার পেছনে কোনো কারণ থাকে না। ছেলেগুলো অতটাও বাজে নয়, তবে সৌরিশবাবু পছন্দ করে না তাদের, বিশেষ করে হিমাদ্রকে। থেকে থেকে সে শুধু সৌরিশবাবুর পেছনেই পড়ে থাকে। তাই তো তিনি হিমাদ্রর বাবার কাছে তার নামে নালিশ জানিয়েছিলেন। হিমাদ্র অবশ্য তার অনেক কথা প্রিন্সিপালের কানে পাশ করেছে। তবে বর্তমানে সৌরিশবাবুর অবস্থা করুন। তিনি জানেন এখন মিথ্যা বলা যাবে না, তাই তিনি বেশ ভীতু গলায় বললেন, হ্যাঁ বুঝেছি, আমার ভুল হয়ে গেছে। আমি জানি হিমাদ্র আর মেয়েটার মধ্যে কিছু নেই, ওটা তো আমি এমনি বলেছিলাম। সৌরিশবাবুর বলার সাথে সাথেই সুমন টেবিলে উঠে বসল। তারপর সামান্য হেসে বলল, প্রিন্সিপালকে কি বলা হয়েছে স্যার? আপনার ভুল হয়নি, অন্যায় হয়েছে। তবে আপনি কি জানেন হিমাদ্র আর মেয়েটার মধ্যে সত্যি কিছু কিছু আছে? এবার সৌরিশবাবু চোখ বড় বড় করে তাকালেন। তিনি বেশ অবাক হয়েছেন, হওয়ারই কথা। হিমাদ্র যাই করুক, মেয়ে জড়িত কোনো ব্যাপারে ছিল না কখনো। সুমন আর বাকিরা সৌরিশবাবুর অবস্থা দেখে হাসল। সুমন আবার বলল, স্যার এখন আপনার কাজ কি? কি? হিমাদ্রকে সাহায্য করা। কি করবেন তো, নাকি আবার নালিশ জানাবেন? সুমনের কথায় সৌরিশবাবু বেশ উত্তেজিত হয়ে পড়লেন। তিনি দ্রুত হাত নেড়ে বলে উঠলেন, আরে না, আমি নালিশ করতে যাবো কেন? আমি হিমাদ্রকে নিশ্চয়ই সাহায্য করব। তোমরা আমার ছেলের মতোই তো। আচ্ছা, মনে থাকে যেন। এই বলে সুমনরা সেখান থেকে প্রস্থান দিল। মিলি তার কোনো আত্মীয়র বাড়ি থেকে বিয়ে উপলক্ষে, তার দূরের এক দিদির বিয়ে। মিলি তার কোনো আত্মীয়র বাড়ি গেছে বিয়ে উপলক্ষে, তার দূরের এক দিদির বিয়ে। তাই মিলি 1 মাস আগেই গেছে।
বিয়ে মানেই তো শপিং, হলদি, সঙ্গীত, আরও কত কি। আর কাছের কোনো মানুষের বিয়ে হলে তো 1 মাস আগেই যাওয়া উচিত। মিলি অবশ্য যেতে চায়নি, কিন্তু তার দিদির জোর করায় বাধ্য হয়ে গেছে। কেননা মিলির জীবনে কাছের মানুষগুলোর সংখ্যা খুব কম। তাই মিলি চেষ্টা করে তার দ্বারা কেউ যেন কষ্ট না পাক। আর ওই দিদিটাও মিলির একজন কাছের মানুষ। মিলির অনুপস্থিতিতে তার বন্ধুরা কি করছে না করছে সেই খবর মিলি হয়তো জানে না। মিলি বাদে সব বন্ধুরাই জানে হিমাদ্রর মনের খবর। বন্ধুদের থেকে তো আর নিজের মনের অবস্থা লুকানো যায় না। হিমাদ্রও লুকায়নি, একমাত্র তাদের কাছে তো আমরা খোলা বইয়ের মতো। হিমাদ্র যেদিন নিজের অনুভূতিটা বুঝতে পারল, নিজের মনের কথা বুঝতে পারল, সেই দিনই তার বন্ধুদের জানিয়েছে। তবে হিমাদ্রর কথা শুনে সবাই বেশ অবাকই হয়েছিল। তারপর এখন সব ঠিকঠাক আছে। বন্ধু কারোর প্রেমে পড়েছে, সাহায্য না করলে হয় নাকি? এই অনু, আর কতক্ষণ কথা না বলে থাকবি? স্নেহার কথায় অনুর মধ্যে কোনো হেলদোল দেখা গেল না। অনু মুখ ফুলিয়ে সামনের দিকে তাকিয়ে রইল। বর্তমানে তারা স্ট্যান্ডের ঘাটের কাছে বসে আছে। অনু রেগে থাকলে এখানেই এসে বসে থাকতো। আজকে অনু বেজায় রেগে আছে। অনুর আকাশের সাথে দেখা করার কথা ছিল, তা এখনও হয়ে ওঠেনি। কয়েকদিন আগে ভ্যালেন্টাইন্স ডে গেল, সেই দিন তাদের দেখা করার কথা ছিল। অবশ্য সুদেষ্ণা স্নেহারও যাওয়ার কথা ছিল। তারা না গেলে তার মা ছাড়ে না। সুদেষ্ণার বাড়ির লোক প্রচুর স্ট্রিক্ট, অনুকে কোথাও একা ছাড়ে না। তবে সুদেষ্ণা স্নেহার সাথে ছাড়ে। আর সেই দিনই স্নেহা যাওয়ার জন্য না করে দিয়েছিল, যার জন্য তার আর যাওয়া হয়নি। তাই অনু অনেক রেগে আছে। এই 2 দিন অনু ফোন তোলেনি আর মেসেজও রিপ্লাই দেয়নি। অনু এখনও কিছু না বললে দেখে স্নেহা বেশ বিরক্ত পেল। সে ছলছল নয়নে অনুকে জড়িয়ে ধরল, তারপর বলল, আর এরকম হবে না রে, চল তোর কালকেই দেখা করিয়ে দেব। তবে এরকম ব্যবহার করিস না, তুই কথা না বললে ভালো লাগে না। বলেই ফুপিয়ে উঠল। স্নেহার অবস্থা দেখে হকচকিয়ে গেল অনু। তারপর স্নেহার মুখ তুলে চোখ মুছিয়ে দিল আর বলল, পাগলের মতো কাঁদছিস কেন? আমি তোকে কিছু বলেছি? তাই তো বলছিস না কেন? তুই এখনো রেগে আছিস, তাই না? স্নেহার কথায় অনু মুচকি হাসল। অনু জানে এই মেয়ে দুটো তাকে অসম্ভব ভালোবাসে। তা না হলে কি কথা না বলাই কেঁদে ভাসাতো নাকি? অনু স্নেহার দিকে তাকিয়ে বলল, না, আমি আর রেগে নেই। অনুর কথায় স্নেহার চোখ খুশিতে চকচক করে উঠল। দ্রুত ঝাঁপিয়ে পড়ল অনুর ওপর। তারপর বলল, আমি জানতাম তুই আমাদের থেকে বেশিক্ষণ রেগে থাকতে পারবি না। আমি এখনও রেগে আছি সুদেষ্ণার উপর। কোথাও আমার খোঁজ করলো না তো? আরে ও জানে কোথায় যে তুই আজকে কলেজে এসেছিস। সে যে লাইব্রেরিতে গেছে, এখনো আসেনি। চল দেখি ও কি করছে। এই বলে অনু উঠে দাঁড়ালো। চল। 2 বান্ধবী চলল সুদেষ্ণাকে দেখতে।